আবার কর্নেল, সেই কাঁচা পাকা দাড়ি, গলায় ঝোলানো বাইনোকুলার এবং কাঁধের কিট ব্যাগে প্রজাপতি ধরার স্টিক। এবারের গল্প খরষ্ঠী লিপিতে রক্ত। বাংলার এক প্রাচীন জমিদার বাড়িতে বাড়ির কর্তা ইতিহাসবিদ জয়দেববাবু খুঁজে পেয়েছেন খরষ্ঠী লিপিতে লেখা এক সিল, কিন্তু সম্প্রতি তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর পরপর খুন হয়ে গেলেন ওই বাড়িরই মেয়ে পারমিতা এবং কাজের লোক নন্দ। কিন্তু কেন? জানতে হলে শুনতে হবে 2 পর্বের এই গল্প খরষ্ঠী লিপিতে রক্ত। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। দেখুন তো এই পর্বের শেষে বলতে পারেন কিনা খুনিকে। আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প খরষ্ঠী লিপিতে রক্ত। ভদ্রলোক সোফায় বসেই তেতো মুখে বললেন, সবচেয়ে বাজে আর সাংঘাতিক হোক্স যদি কিছু থাকে তা আছে আর্কিওলজিতে। মাটির তলায় একটা নাক ভাঙা পুতুল বেরোলেই গুপ্ত যুগ। এক টুকরো মেটাল পাতে হিজিবিজি লেখা দেখলেই খরষ্ঠী লিপি। ব্যাপারটা একটা ফাঁদের মতো। বাবা এই ফাঁদে পা দিয়ে এবার আমাদের ফ্যামিলিকে পথে বসাতে চলেছেন। অবাক হয়ে লক্ষ্য করছিলাম ভদ্রলোককে। বয়স 42 হতে পারে, 45ও হতে পারে, আবার 50 হলেও হতে পারে। মাথায় কাঁচা পাকা চুল, রোদে পোড়া তামাটে গায়ের রং, চেহারায় মফস্বলের বনেদি আভিজাত্য স্পষ্ট। শক্ত হাড়ের কাঠামো, লম্বাটে গড়ন, পরনে সিল্কের পাঞ্জাবি, তাঁতের ধুতি, হাতে একটা কালো শৌখিন ছড়ি। কাঁধের সুদৃশ্য ব্যাগটা গুছিয়ে পেটের কাছে রেখে সিগারেটের প্যাকেট বের করলেন। এতক্ষণে আঙুলে গ্রহরত্ন বসানো কয়েকটি আংটিও চোখে পড়ল। কর্নেল নীলাদ্রি সরকার একটা চুরুট কামড়ে ধরে তাকিয়েছিলেন। সাদা দাড়ি থেকে এক টুকরো ছাই গড়িয়ে পড়ল। টাকে হাত বুলিয়ে বললেন, আপনি কি সোমদেব রায়? আগে হ্যাঁ। এতক্ষণে ভদ্রলোক নমস্কার করলেন, একটু হাসবার চেষ্টা করে বললেন, সাইকিয়াট্রিস্ট ডক্টর মহেন্দ্র বোস আমার বন্ধু। গত রাত্রে কথায় কথায় উনি আপনার কথা বলেছিলেন। কর্নেল ওর কথার ওপর বললেন, আপনি কি আপনার বাবাকে সাইকিক পেশেন্ট ভেবেছিলেন? ভাবি আর না ভাবি বলুন। সোমদেব সিগারেট ধরিয়ে বিরক্ত মুখে বললেন, বছর 10 আগে স্কুল থেকে রিটায়ার করেছেন। স্কুলে থাকার সময় এসব বাতিক একটু আধটু ছিল, সেটা এখন বাড়তে বাড়তে একেবারে পাগলামিতে গিয়ে পৌঁছেছে। আজকাল পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি, পুকুর সংস্কার, এসব কাজ আমাদের এলাকায় লেগেই রয়েছে। বাবার বয়স 75 বছর। এই বয়সে কোথাও খোঁড়াখুড়ির খবর পেলেই সেখানে গিয়ে হাজির হবেন। আর রাজ্যের জঞ্জাল কুড়িয়ে এনে মিউজিয়াম, বুঝলেন, ওয়েস্টে চিঠি লেখালেখি করে সাহেব মেমদের ডেকে আনা, আর তারপর বই লেখার বাতিক। পয়সা খরচ করে সেই বই ছাপানো, আর সংসার ফতুরতে বসেছে। আপনার বাবার মিউজিয়াম থেকে কি হারিয়েছে বলছিলেন? সোমদেব সোজা হয়ে বসলেন। বাবা বলছেন হারিয়েছে, সেই নিয়েই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আবোল তাবোল বকছেন, সামলানোই যাচ্ছে না। চূড়ান্ত পাগলামি। তা জিনিসটা কি? বলছেন নাকি ব্রোঞ্জের একটা শিল, খরষ্ঠী লিপিতে কি সব লেখা ছিল, প্রায় নাকি ডিসাইফার করে ফেলেছিলেন, একটু বাকি ছিল। কর্নেল একটু হাসলেন। ডিসাইফার কথাটা ঠিক হলো না। যতদূর জানি খরষ্ঠী লিপি অ্যালফাবেটিক রাইটিং সিস্টেম, অর্থাৎ বর্ণমালা ভিত্তিক লিপি। এখন এই লিপি পড়া হয়, ডিসাইফার করা হয় বলা চলে না। সোমদেব গম্ভীর মুখে বললেন, কে জানে, বাবা তাই বলেছেন। যাই হোক, প্রশ্ন হলো বাবার ওই ঘরে পারতপক্ষে আমরা কেউই ঢুকি না। ঢুকলে উনি বিরক্ত হন। তাছাড়া সবসময় দরজা ভেতর থেকে বন্ধ থাকে। বাবা যখন বেরোন তালা এঁটেই বেরোন, তালা তো কেউ ভাঙেনি। বাবার দৃষ্টিশক্তি এ বয়সেও খুব তীক্ষ্ণ। কাজেই আমরা ভেবে পাচ্ছি না কিভাবে ওটা চুরি যেতে পারে।
সোমদেব কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর শ্বাস প্রশ্বাসে মিশিয়ে ফের বললেন, কিছুদিন থেকে আমার ধারণা হয়েছে বাবা ইমাজিনস থিংস, যা নেই তা আছে বা ছিল বলে কল্পনা করেন, পরে অনেক সময় অবশ্য ভুলটা স্বীকার করেন। এনিওয়ে, ডক্টর বোস বললেন, হ্যাঁ, একটু আগে উনি আমাকে ফোন করেছিলেন। কর্নেল হেলান দিয়ে চোখ বন্ধ করে বললেন, কিন্তু আমি বুঝতে পারছি না এ ব্যাপারে আমি কি করতে পারি। ব্রোঞ্জের শিল হারানোর কথা আপনার বাবা কি থানায় জানিয়েছেন? জানিয়েছেন, তবে লোকাল পুলিশ বাবার ব্যাপার স্যাপার ভালোই জানে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি রেখে গেল। কর্নেল চোখ খুলে বললেন, কফি খান। সোমদেব কফির পেয়ালা তুলে নিয়ে আমার দিকে তাকালেন। একে তো চিনতে পারলাম না, ইনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট নাকি? শুনেছি প্রাইভেট ডিটেকটিভদের অনেক সময় অ্যাসিস্ট্যান্ট থাকে। কর্নেল দ্রুত বললেন, একটু ভুল হয়েছে সোমদেব বাবু, আমি কিন্তু ডিটেকটিভ নই। সোমদেব একটু অবাক হয়ে বললেন, কিন্তু ডক্টর বোস যে বললেন। আমি ডিটেকটিভ? সোমদেব বিব্রতভাবে বললেন, না মানে ঠিক এই কথাটা বলেননি, তবে মিস্টিরিয়াস কিছু ঘটলে আপনি নাকি সলভ করে দিতে পারেন। কর্নেল তাঁর স্বভাবসিদ্ধ অট্টহাসিটি হেসে বললেন, আসলে আসলে আমি একজন নেচারিস্ট সোমদেব বাবু। প্রকৃতিতে অসীম রহস্য, তাই নিয়ে আমি নিজের পদ্ধতিতে মাথা ঘামাই। না না, আমি বিজ্ঞানী নই, কিন্তু তবে মানুষও তো প্রকৃতির একটা অংশ। তাই কোথাও মানুষের জীবনে রহস্যময় কিছু দৈবাৎ ঘটে গেলে আমি নাক গলাই। কর্নেল আমার দিকে সস্নেহে তাকিয়ে বললেন, আরে এ হচ্ছে জয়ন্ত চৌধুরী, আরে দৈনিক সত্যসেবক পত্রিকার স্পেশাল রিপোর্টার। আমরা সৌজন্যমূলক নমস্কার বিনিময় করলাম। তারপর বললাম, আপনি কি হারানো ব্রোঞ্জের শিল উদ্ধার করতে কর্নেলের কাছে এসেছেন? সোমদেব একটু ইতস্তত করে বললেন, তার চেয়েও ব্যাপারটা একটু সিরিয়াস। বাবার অবস্থা এখন হাফ ম্যাড, শয্যাশায়ী হয়ে পড়েছেন। বিড়বিড় করে কী সব বলছেন বোঝা যাচ্ছে না। পালপুকুর, ধর্মপাল, পালগড়, এইসবই কথা। কিন্তু বারবার পারু বলে আমাদের ছোট বোন পারমিতাকে ডাকছেন। পারু ইজ ডেড, অথচ বলছেন পারুকে ডাকো, সে সব জানে। কর্নেল আসতে বললেন, আপনার বোন মারা গেছে? হ্যাঁ, একটা মিসহ্যাপ। ব্যাপারটা খুলেই বলি, আমরা 3 ভাই 1 বোন। আমি রন্তিদেব, শান্তিদেব আর পারমিতা। মা বেঁচে নেই। আমরা একান্নবর্তী ফ্যামিলিতে থাকি। গত বছর বাবা আমাদের অমতে ওর একজন প্রাক্তন ছাত্র কমলেশের সঙ্গে পারুর বিয়ে দেন। মাস 3 আগে পারু সুইসাইড করেছে। একটা সুইসাইডাল নোটও ওর ঘরে পাওয়া গিয়েছিল। আমরা জমিদার বংশ, বংশের প্রথা হলো বাড়ির মেয়ে শ্বশুর ঘর করতে যাবে না। আমার ছোটবেলায় জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে, কিন্তু বাবা ট্র্যাডিশন ছাড়তে পারেননি। কাজেই কমলেশ ঘর জামাই ছিল। তা কমলেশবাবু এখন কোথায়? বাবা ওকে যেতে দেননি। বাবার আর্কিওলজিতে বাতিক, আর কমলেশ ওর অ্যাসিস্ট্যান্ট। সোমদেবের মুখে বিকৃতি ফুটে উঠল। কর্নেল ফের বললেন, কমলেশবাবু এখন কোথায়? বাবার মিউজিয়ামের পাশের ঘরেই থাকে। বাবার দেখাশোনা সেই করছে। আসলে বাবা আমাদের কাছে ঘেঁষতে দিচ্ছেন না, কিন্তু ওকে ঢুকতে অ্যালাউ করছেন। কমলেশবাবুর বাড়ি কোথায় ছিল? পাশের গ্রাম পালগড়ে। ছন্নছাড়া প্রকৃতির যাকে বলে। 3 কুলে কেউ নেই। কোনো চাকরি বাকরি করেন উনি? আমাদের কোদালিয়া গ্রামের স্কুলের মাস্টারি করে। জেলার সবচেয়ে পুরনো স্কুল আমার ঠাকুরদার করা। এখন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড বসিয়ে দিয়েছেন। আমার জ্যাঠামশাই ছিলেন সেক্রেটারি, আর তিনিও মারা গিয়েছেন। বাবা ছিলেন হেডমাস্টার। আপনার জ্যাঠামশাইয়ের ফ্যামিলি কোথায় থাকেন?
উনি চিরকুমার ছিলেন। কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, আপনি কি করেন? সোমদেব হাসবার চেষ্টা করে বললেন, কিছুই না, থিয়েটার নিয়ে থাকি টাকি। খুলে বলা উচিত, আমার বাবার প্রিয় পাত্র ছিলাম না কোনোদিনই। টেনে টুনে বিয়ে পাস করেছিলাম। মেজ রন্তু, অর্থাৎ রন্তিদেব অবশ্য ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। বাবা তাকে ওয়েস্টে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন। সে এখন আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে এশিয়ান স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ায়। ছোট শান্তিদেব ইঞ্জিনিয়ার, দুর্গাপুরে ছিল। চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে চাষবাস নিয়ে মেতে আছে। বাই দা বাই, ও আমি জ্যাঠামশাইয়ের মতোই ব্যাচেলার। শান্তিদেব বাবু? বিবাহিত, একটি মেয়ের বাবা। মেয়ের বয়স ওই বছর 7 হবে। স্কুলে প্রাইমারি সেকশনে পড়ে। কর্নেল আবার ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। সেই অবস্থায় বললেন, সম্প্রতি আপনার বাবার কাছে কোনো বিদেশি এসেছিলেন নাকি? সোমদেব একটু চমকে উঠে বললেন, হ্যাঁ, মাসখানেক আগে রন্তু এক সাহেবকে পাঠিয়েছিল চিঠি দিয়ে। কি একটা খটমটে নাম। ও হ্যাঁ, গ্যান্সলার, সাম গ্যান্সলার। আশ্চর্য, ব্যাপারটা আপনি বলায় এতক্ষণে কথাটি মাথায় এলো। গ্যান্সলার সাহেবই শিলটা হাতাননি তো? আপনার বোন সুসাইড করেছিল কিভাবে? অতর্কিতে প্রশ্ন করা কর্নেলের স্বভাব। সোমদেব হকচকিয়ে বললেন, বাড়ির পিছনের বাগানে একটা গাছে গলায় দড়ি দিয়েছিল। তবে পারু খুব জেদি আর হিস্টেরিক টাইপের ছিল। তাছাড়া আমরা জানতাম বিয়েটা সে মেনে নেয়নি। বাবা জোর করেই আমাদের অমতে বিয়ে দিয়েছিলেন। তো গ্যান্সলার সাহেব? কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, না না, আমি তা বলিনি। ওটা জাস্ট একটা প্রশ্ন। আমি আপনার বাবার সঙ্গে কথা বলতে চাই। সোমদেবের মুখে স্বাভাবিকতা ফিরে এলো। আপনার পায়ের ধুলো পড়লে রায়ভবন ধন্য হবে। ডাক্তার ঘোষের মুখে আপনার অনেক কীর্তিকলাপ শুনলাম। ডাক্তার ঘোষের ফ্যামিলি একসময় কোদালিয়ায় ছিল, সেই সূত্রেই চেনা জানা। যাই হোক, আমার ও শান্তুর প্রবলেম হলো বাবাকে নিয়ে। উনি পাগল হয়ে গেলে আমরা ভেসে যাব। কেন? সোমদেব অন্যমনস্কভাবে বললেন, প্রবলেমটা প্রপার্টি ঘটিত। আপনি গেলে ঠান্ডা মাথায় সব আলোচনা করব। আচ্ছা, আমি তাহলে উঠি। আপনি কখন যাচ্ছেন জানতে পারলে স্টেশনে শান্তু একটা জিপ পাঠিয়ে দেবে। সোমদেব উঠে দাঁড়ালে কর্নেল বললেন, ঠিক সময় দিতে পারছি না, তবে যাব। কোদালিয়া আমার চেনা জায়গা। সোমদেব কিছু বলতে ঠোঁট ফাঁক করলেন, কিন্তু বললেন না। নমস্কার করে বেরিয়ে গেলেন। কর্নেল চোখে হেসে বললেন, কি বুঝলে ডার্লিং? বললাম, একটা গ্রাম্য বনেদি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। টিপিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য সেম ক্যারেক্টার। সেই আদর্শবাদী স্কুল টিচার এবং পুরাতত্ত্বের বাতিক। আমি লক্ষ্য করেছি, গ্রামের লোকেরা নিজেদের এরিয়ায় সবসময় প্রাচীন ইতিহাস এবং বিখ্যাত রাজারাজরাকে এনে বসাতে চায়। কাল্পনিক অতীত সমৃদ্ধির গৌরব নিয়ে জাবর কাটে। এই ভদ্রলোক সোমদেব রায় ইজ কারেক্ট। মাটির তলায় পুতুল বা একটা কিছু পেয়ে গেলেই শটান গুপ্তযুগ। কলোনিয়াল হ্যাংওভার কর্নেল। সম্প্রতি একটা বইয়ে পড়েছিলাম, কলোনিয়ালিজম ইজ দ্য ওরিয়েন্টালিজম, কিংবা ওরিয়েন্টালিজমই কলোনিয়ালিজম। জয়ন্ত, তুমি উত্তেজিত না। দেখুন, এই কবর খোঁড়া ব্যাপারটা আমার অসহ্য লাগে। আমার কাছে অতীতের চেয়ে বর্তমান নিয়ে মাথা ঘামানোই বড় কাজ, কারণ ভবিষ্যৎ সৃষ্টি হয় এই বর্তমান থেকেই। কর্নেল হাসলেন, কিন্তু ডার্লিং, প্রবলেম হলো অতীতের ভূত আমাদের পিছু ছাড়ে না। রবি ঠাকুরের বাণী ভুলে যাচ্ছ? অতীত গোপনে গোপনে ঠিকই কাজ করে যাচ্ছে। এনিওয়ে, রাজভবনের এপিসোডটি ইন্টারেস্টিং। হ্যাঁ, রায়ভবনের এপিসোডটি ইন্টারেস্টিং। হ্যাঁ, খরচটি লিপির চেয়ে ইন্টারেস্টিং।
খরষ্টি লিপিটা কি? আদি বৌদ্ধ যুগে উত্তর পশ্চিম ভারত, উত্তর পূর্ব ইরান, আফগানিস্তান থেকে মধ্য এশিয়া পর্যন্ত বৌদ্ধরা এই লিপি ব্যবহার করতেন। এটা আসলে সেমিটিক লিপি, ডান দিক থেকে পড়তে হয়। প্রাচীন অ্যারামাইক লিপির হরফ ছিল মাত্র 22টা। সেই লিপি অনুকরণ করে বৌদ্ধ অনুশাসন লেখা হতো প্রাকৃত ভাষায়। দক্ষিণবঙ্গে এই লিপি আবিষ্কারের দাবি কেউ কেউ করেন, যেমন সোমদেব বাবুর বাবা জয়দেব বাবু। আমি ওর লেখা পড়েছি, কিন্তু এটাই আশ্চর্য, কোথায় পাহাড়ি পশ্চিম ভারত আর কোথায় পূর্ব ভারতের সমতল নিম্নাঞ্চল। বৌদ্ধদের বড় ঘাঁটি ছিল মগধ কলিঙ্গ অঞ্চলে। সেখানে রাশি রাশি বৌদ্ধ পুরাদ্রব্য পাওয়া গেছে, অথচ কোনো খরষ্টি লিপি মেলেনি। কাজেই প্রশ্নটা হলো, পশ্চিম পূর্ব যোগসূত্রটা কিভাবে মেলানো যাবে? অবশ্য মথুরায় খরষ্টি লিপিরই একটি আদর্শ নিদর্শন পাওয়া গেছে, কিন্তু তার পাঠ নিয়ে বিতর্ক আছে। উঠে দাঁড়িয়ে বললাম, ওহ, মাথা ভোঁ ভোঁ করছে, চলি কর্নেল। জয়ন্ত, অতীতের ভূত পিছু ছাড়ে না। সেই ভূতকে দেখতে হলে কোদালিয়া চলো। আই প্রমিস ডার্লিং, তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকা একটা অনবদ্য স্টোরি পাবে। অবাক হয়ে বললাম, চুরি যাওয়া জিনিস উদ্ধারের কাজটা সরকার পুলিশকে দিয়েছে, আপনি পুলিশের রোলে নামবেন নাকি? ছ্যা ছ্যা, প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকারের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে যে। কর্নেল হাসলেন না, গম্ভীর হয়ে বললেন, ন্যায়শাস্ত্রে অবভাস তত্ত্ব বলে একটা টার্ম আছে। হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। ব্রোঞ্জের শিল এবং সেই শিল চুরি যাওয়া সম্ভবত একটা ঘটনার মুখোশ। জয়ন্ত, মুখোশের তলায় অন্য কেউ বা কিছু আছে। কি করে বুঝলেন? কর্নেল উঠে গিয়ে বুকশেলফ থেকে একটা বই টেনে বের করে আপন মনে বললেন, সোমদেব বাবুর বোনের আত্মহত্যা, তারপর ব্রোঞ্জের শিল চুরি, জয়দেব বাবুর মধ্যে পাগলামির লক্ষণ, সম্পত্তি ঘটিত কি একটা প্রবলেম। আমার কেন যেন বড্ড অস্বস্তি হচ্ছে, জাস্ট অ্যান আনক্যানিং ফিলিং। কর্নেল তার ইজি চেয়ারে ফিরে বইটার পাতা খুলে বিড়বিড় করতে থাকলেন। কথাগুলো বুঝতে পারছিলাম না। বইটার কভারে লেখা আছে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ খরষ্টি স্ক্রিপ্ট। পুজোর কয়েকটা দিন বড় বৃষ্টি গেছে, ঝিরঝিরে বৃষ্টি যখন তখন। দশমীর দিন তো কলকাতা জুড়ে প্রায় বন্যার দুর্যোগ। তারপর থেকে আবহাওয়া চমৎকার প্রসন্ন। কথা ছিল কর্নেলের সঙ্গে হিমালয় যাত্রা করব। ততদিনে বাঙালি পর্যটকদের ভিড় ঘরমুখী হবে। স্থান বাছাই না হলেও আমাদের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশ। কিন্তু হঠাৎ ত্রয়োদশীর দিন কোন কোদালিয়া থেকে এক সোমদেব রায় এসে প্রোগ্রাম ভণ্ডুল করে দিলেন। সোমদেবের বাবার চেয়ে কর্নেল কোনো অংশে কম যান না, মাথায় একটা কিছু ঢুকলেই হলো, তাই নিয়ে একেবারে মরণপণ লড়াইয়ে নেমে যাবেন। সমস্যা হলো, সেই লড়াইয়ে আমাকেও জড়িয়ে জেরবার করবেন। গত বছর এমনি শরতে ওড়িশার জঙ্গলে একটা পাখির পিছনে নিজের ছোটাছুটি করে সারা দিন কাটিয়েছিলেন, এবং আমার হয়েছিল সাপের ছুঁচো গেলা অবস্থা। সঙ্গ ছাড়লে জঙ্গলে বেঘরে প্রাণটি খোয়াতে হতো। কাজেই পিছনে পিছনে খালি পেটে অকারণে ছোটাছুটি করে কাটাতে হয়েছিল। তবে হ্যাঁ, জঙ্গল থেকে বেআইনি কাঠ পাচারের সরেজমিন অভিজ্ঞতা থেকে একটা রিপোর্টাজ উপহার দিতে পেরেছিলাম আমার রুজির মালিক দৈনিক সত্যসেবক পত্রিকাকে। তাই কথাটি তুলতেই কর্নেল আমাকে সেটা স্মরণ করিয়ে দিয়ে মুখ বন্ধ করে দেন। পরদিন দুপুর অবধি কর্নেলের সাড়া নেই দেখে আশা করেছিলাম সম্ভবত হারানো শিল পুলিশ উদ্ধার করে দিয়েছে, তাই কর্নেল কোদালিয়া যাত্রার প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন। কিন্তু হঠাৎ দুটোই ওর টেলিফোন এলো, জয়ন্ত, তৈরি হয়ে এসো, শিয়ালদায় 3:10 ট্রেন। কোদালিয়া? কোদালিয়া, কুইক ডার্লিং, কুইক। কিন্তু আবার একটা মিসঅ্যাপ হয়েছে রায়ভবনে। সোমদেববাবুর লোক এসে খবর দিয়ে গেল। মিসঅ্যাপ? কমলেশ বাবু? না,
নন্দ নামে ওদের বাড়ির একজন পুরনো সার্ভ্যান্ট গত রাতে খুন হয়েছে। বডি পাওয়া গেছে বাড়ির বাগানে আজ ভোরবেলায়। চলে এসো। লাইন কেটে গেল। কয়েক সেকেন্ডের জন্য একটা অতর্কিত ত্রাস আমার বুকের ভেতর ধাক্কা দিল। আজকাল দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, অজানা গ্রাম্য জায়গায় খুনোখুনির মধ্যে গিয়ে পড়া কি ঠিক হবে? একটু ইতস্তত করে আলমারির লকার থেকে 6 রাউন্ডার অটোমেটিক রিভলভার বের করলাম। বছর আগে চিতপুর রেল ইয়ার্ডে স্মাগলিং র্যাকেটের খবর কাগজে ফাঁস করার পর আমার ওপর হামলা হয়েছিল। তারপর পুলিশ কমিশনার উদ্যোগী হয়ে আমাকে এই অস্ত্রটার লাইসেন্স পাইয়ে দেন। কর্নেলেরও অবশ্য রিভলভার আছে। অবসরপ্রাপ্ত সামরিক অফিসারের পক্ষে লাইসেন্স পাওয়া সোজা। তবে কর্নেল বলেন, বয়স হয়েছে, শারীরিক ক্ষমতার ওপর নির্ভরতা কমে যাচ্ছে। তবে ভেবে দেখো ডার্লিং, এই মরজগতে মৃত্যু অমোঘ। তবু বেঘরে প্রাণের মতো দামি জিনিস খোয়ানোটা ভারী অসম্মানজনক। প্রাণ প্রকৃতির দান। প্রাণ নেওয়ার অধিকার শুধু প্রকৃতির আছে। অন্য কেউ এতে নাক গলাক, এটা আমি একেবারে বরদাস্ত করতে পারি না। বিশাল দেহী কর্নেলের বয়স প্রায় 70-এর কাছাকাছি। অথচ মুখে উনি যাই বলুন জানি এবং দেখেছিও বটে। এ বয়সেও অনেক শক্তিমান জোয়ানকে ঢিট করতে উনি পটু। সামরিক জীবনে হাতাহাতি লড়াইয়ের গরিলা কৌশল এখনও ভোলেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্মার জঙ্গলে মার্কিন সেনাদের গরিলা যুদ্ধের তালিম দিয়েছেন। 6-এর দশকেও ভারতীয় সেনাবাহিনীর লাদাখ ডিভিশনের গরিলা গ্রুপকে পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন। এইসব কথা ভাবলেই ওর সঙ্গী হওয়ার ঝুঁকি নিমেষে ঘুচে যায়। কর্নেলের ইলিয়ট রোডের 3তলার অ্যাপার্টমেন্টে যখন পৌঁছালাম তখন 2:30 বাজে। উনি তৈরি হয়ে আমার অপেক্ষা করছিলেন। সেই চিরপরিচিত বেশভূষা, মাথায় টাক ঢাকা টুপি, পরনে ফুল হাতা জ্যাকেট এবং ছাই রঙা আঁটো পাতলুন, পরনে হান্টিং বুট, বুকে ঝুলন্ত বাইনোকুলার এবং ক্যামেরা, পিঠে আঁটা প্রকাণ্ড কিট ব্যাগ থেকে প্রজাপতি ধরা নেটস্টিক উঁকি মেরে আছে। মুখে সাদা দাড়ি ঝকমক করছে। বড় রাস্তার মোড়ে ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বললাম, কাল আপনি অ্যানকনি ফিলিংয়ের কথা বলছিলেন, তারপর এই খুন খারাপি। বস, আমার ধারণা আপনার মধ্যে সত্যিই কোনো অতীন্দ্রিয় শক্তি আছে। কর্নেল একটু হাসলেন। না না, ওসব বুঝটুকি ব্যাপার। আসলে আমার মনে হয়েছিল আবার কোনো একটা অঘটন ঘটবে। কেন মনে হয়েছিল বলতে আপত্তি আছে? জানি না, তবে সোমদেববাবুর বিবরণকে যদি নিখুঁত তথ্য মানে ডেটা বলে ধরে নিই, তাহলে দেয়ার ওয়াজ সামথিং অ্যান্ড সামহোয়ার। কি একটা গোপন ঘটনা থেকে এই ডেটা গড়ে উঠেছে। মানুষের মগজ আসলে একটা জটিল কম্পিউটার ডার্লিং। বড্ড হেয়ালি হয়ে গেল বস। কর্নেল ঘড়ি দেখে বললেন, ওহো, তোমাকে বলা হয়নি। নন্দের ডেড বডি দেখে প্রথমে সবাই ভেবেছিল সুইসাইড। একটা গাছ থেকে গলায় দড়ির ফাঁস আটকে ঝুলছিল। মর্গে সদ্য নতুন একজন ডাক্তার এসেছেন। তাঁর চোখে পড়ে বডির পিঠের হার্টের উল্টো দিকে ইঞ্জেকশনের চিহ্ন। রক্তে সাংঘাতিক নিকোটিন পয়জন পাওয়া গেছে। চমকে উঠে বললাম, সর্বনাশ! তাহলে তো? কর্নেল আমার কথার উপর বললেন, সেইটাই প্রশ্ন। নন্দ রবি ঠাকুরের কথায় পুরাতন ভৃত্য। সে কি কিছু জানতো যে জন্য তাকে চুপ করিয়ে দেওয়া হলো? শিলচুরির ব্যাপারে? জানি না। কর্নেল অন্যমনস্কভাবে আস্তে কথাটা বললেন। মৌলালিতে প্রচণ্ড জ্যাম। ট্যাক্সি ড্রাইভার তেতো মুখে গজগজ করতে থাকলো। তার বক্তব্য, শিয়ালদার মুখে ফ্লাইওভার করে হলোটা কি? জ্যামটা সরিয়ে আনা হলো শুধু। घर में लोग खाली उल्टो का सीधा और सीधा को उल्टा करता। देखिए साहब, देखिए मिनी बस ट्राम लाइन को ऊपर खड़ा होके पैसेंजर उठाता। कोई कानून है? স্টেশনে পৌঁছাতে 3টে বেজে গেল। টিকিট কাউন্টারে লম্বা লাইন। তবে ব্যস্ততার কারণ ছিল না। ট্রেন ছাড়লো 3:30। ভয়াবহ ভিড়। স্টেশনের নাম কোদালিয়াঘাট রোড। কোশমিনকালে শুনিনি।
কর্নেল উঁচু মানুষ হওয়ায় তার দিকে লক্ষ্য রেখেছিলাম। ঘণ্টাখানেক পর ভিড় কমে গেল, জানলার ধারে বসার জায়গাও মিলল। কর্নেল বাইনোকুলারে পাখিটাকি দেখতে লাগলেন। 5:30টায় কোদালিয়াঘাট রোডে নেমে দেখি বেশ বড় স্টেশন। মেন গেট দিয়ে বেরোতেই বছর 30-32-এর একজন শক্ত সমর্থ গড়নের ভদ্রলোক কর্নেলের সামনে এসে নমস্কার করলেন। নমস্কার, আপনি কি কর্নেল সরকার? কর্নেল বললেন, শান্তিদেব রায়। আগে বর্দা আপনার চেহারার ডেসক্রিপশন দিয়েছিলেন, তা আমরা আশা করেছিলাম আপনি দুলালের সঙ্গে আসবেন। স্টেশনে জিপ নিয়ে এসেছিলাম, আসুন। বলে শান্তিদেব আমাকে নমস্কার করলেন। আপনি সম্ভবত সাংবাদিক? নমস্কার করে বললাম, হ্যাঁ, জয়ন্ত চৌধুরী। স্টেশন বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে শান্তিদেব বললেন, আপনাকে পেয়ে আমার একটা বড় লাভ হলো মিস্টার চৌধুরী। ওসব খুনোখুনি নিয়ে আমার মাথা ব্যথা নেই। দাদা ওসব দেখুক, আমার ফার্ম হাউসে আপনাকে নিয়ে যাব। বিনা সারে নানান জায়গায় মাটির মিশ্রণ ঘটিয়ে আমি অসম্ভবকে সম্ভব করেছি। আই মাস্ট শো ইউ দ্য এক্সপেরিমেন্ট। নেচারের কাছ থেকে কত কৌশলে বেশি আদায় করা যায়। এদিকে প্লিজ, এখানে সাইকেল রিক্সার ভিড়ে গাড়ি পার্ক করা যায় না, জাস্ট 1 মিনিট হাঁটতে হবে। বাজার ছাড়িয়ে গিয়ে একটা রাস্তা নদীর ব্রিজে পৌঁছেছে। নদীটা দেখেই তার প্রেমে পড়ে গেলাম। উতরায়ের পর বাঁদিকে শুরু হয়েছে বসতি এলাকা। ব্রিজ থেকে দেখেই বুঝতে পারছিলাম কোদালিয়াকে ঠিক গ্রাম বলা চলে না, মফস্বল শহরের আকৃতি প্রকৃতি। জীব বসতির শেষ দিকটায় একটা পুরনো দোতলা বাড়ির ফটক দিয়ে ঢুকলো। বনেদি জমিদার বাড়ি যেমন হয়, বিশাল চৌহদ্দি, উঁচু জরাজীর্ণ পাঁচিলে ঘেরা, পেছন দিকে এলোমেলো উঁচু নিচু গাছের জটলা দেখে বুঝলাম ওটাই সেই বাগান। অনুমান করলাম বাগানের ওধারে কাছাকাছি নদীটা বয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যথেষ্ট উঁচু। ধাপবন্দি সিঁড়ি উঠে গেছে বাড়ির পোর্টিকো থেকে। প্রকাণ্ড দরজার সামনে দাঁড়িয়েছিলেন সোমদেব রায়। পরনে এখন পাজামা পাঞ্জাবি, হাতে সেই ছড়ি। গতকাল কর্নেলের ড্রয়িং রুমে বসে একেবারেও অনুমান করতে পারিনি এরা এমন একটা অভিজাত পরিবারের মানুষ। দোতলা বাড়িটার স্থাপত্যশৈলী প্রমাণ করে দিচ্ছে পুরনো ঐতিহাসিক সমৃদ্ধির। এখন খয়াটে, নির্জীব, অপরিচ্ছন্ন দেখালেও উদ্ধত অতীত আভিজাত্যের লক্ষণ স্পষ্ট। স্থবির সিংহের মতো বাড়িটা ধূসর চোখে তাকিয়ে আছে। সোমদেব অভ্যর্থনা করে ঘরে নিয়ে গেলেন। ঘরটা একটা হল ঘর, একটা ফায়ার প্লেস পর্যন্ত আছে। দেয়ালে কয়েকটা মলিন পোর্ট্রেট, এক কোণে পুরনো সেকালে সোফা, কয়েকটা গদি ছেঁড়া চেয়ার দেয়ালে দাঁড় করানো। মাঝখানে বেখাপ্পা একটা বিশাল ডিমালো সাদা পাথরের টেবিল। শান্তিদেব ঘরে ঢোকেননি। বাইরে ওর জিপের শব্দ শুনে বুঝলাম চলে গেলেন কোথাও। সোমদেবকে গম্ভীর দেখাচ্ছিল। গোঁপদারি কামান নিয়ে আজ। ভেতরে একটা দরজার কাছে যেমন তেমন প্যান্ট শার্ট পরা বেঁটে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি কর্নেলকে নমস্কার করলেন। সোমদেব বললেন, দুলাল, কর্নেল সাহেবদের গেস্ট রুমে নিয়ে যাও। তারপর কর্নেলকে বললেন, একটু বিশ্রাম করুন, আমি আসছি। দুলালবাবু একটা খালি ঘরের ভেতর দিয়ে দক্ষিণ পশ্চিম কোণে একটা কাঠের সিঁড়ির কাছে আমাদের নিয়ে গেলেন। বললেন, একটু কষ্ট করে ওপরে উঠতে হবে স্যার। সিঁড়িটা মাত্র 1.5 চওড়া। ওঠার মুখে একটা দরজা খোলা ছিল। বাইরে খোলামেলা এক টুকরো বারান্দা দেখতে পেলাম। বারান্দার নিচে দেশি বিদেশি ফুল গাছ আর গুল্মের বাগান। অযত্নে জঙ্গল হয়ে আছে। ঘোরালো সিঁড়ি বেয়ে মোটামুটি বড় একটা ঘরে পৌঁছালাম। কর্নেল জানলার কাছে গিয়ে বললেন, বাহ! নদী এবং ওপারের খাপছা খাপছা ঝোপ জঙ্গল আর ধান ক্ষেত দেখা যাচ্ছিল। সূর্যাস্তের ফিকে রোদে নদীর জল ঝিলমিল করছিল। আমিও না বলে পারলাম না, বিউটিফুল। দুলালবাবু বললেন, এইটা সাবেক আমলের গেস্ট রুম স্যার। শুনেছি জমিদারির আমলে সাহেবরা এসে এ ঘরে থাকতেন। নদীর ওপারে তখন ঘন জঙ্গল ছিল, বাঘ মারতে আসতেন সাহেবরা। এখন সব ধান ক্ষেত হয়ে গেছে, একটা শেয়ালও নেই। কর্নেল ছোট্ট ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারে পাখি খুঁজতে থাকলেন। দুলালবাবু দুটো চেয়ার নিয়ে গেলেন ব্যালকনিতে। বললেন, আমি আসতেছি স্যার,
আর একটা কথা, এই কোনো দরকার হলে ওই সুইচটা টিপবেন। দুলালবাবু চলে গেলেন। চেয়ারে বসে বললাম, এই ভদ্রলোককে? কর্নেল চোখে বাইনোকুলার রেখেই বললেন, শান্তিদেবের ফার্ম হাউসের কর্মচারী। বোঝা যাচ্ছে নন্দ বেচারা মারা না পড়লে সেই আমাদের সেবা টেবা করত, তার বদলে এ দুলাল বাবুকে বহাল করা হয়েছে। একটা ব্যাপার আশ্চর্য লাগছে। কি? বলে ফেলো। সেই কমলেশ বাবুকে দেখলাম না। তাকে দেখতে হলে থানায় চলে যাও। চমকে উঠে বললাম, তার মানে? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। নন্দকে খুনের চার্জে? হ্যাঁ। কিন্তু উনি কেন নন্দকে খুন করবেন? মোটিভটা কি থাকতে পারে? কাঠের সিঁড়িতে শব্দ শোনা গেল। কর্নেল চেয়ার টেনে বসলেন। সোমদেববাবুকে দেখা গেল। উনি একটা মোড়া তুলে এনে দরজার কাছে বসলেন। ব্যালকনিতে তিনজনের ঠাঁই হবে না, এত স্বল্পায়তন। সোমদেব বললেন, সমস্ত ব্যাপারটা আমার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে আমিও পাগল হয়ে যাব, কারণ পারুর ব্যাপারটা আমাকে হান্ট করছে। মর্গের আগের ডাক্তার ছিলেন বয়স্ক মানুষ, দায় সারা কাজ করতেন। নতুন ডাক্তারবাবুর মতো অ্যালার্ট থাকলে নিশ্চয়ই ধরা পড়ত একইভাবে পারুকে। চোখে জল এসে গেছিল সোমদেবের। রুমাল বের করে চোখ মুছলেন। কর্নেল বললেন, আপনার বাবা জানেন নন্দ মারা গেছে? না, তাকে আমরা বলিনি। বুঝতেই পারছেন, বাবা এখন আনপ্রেডিক্টেবল ম্যান হয়ে গিয়েছেন। কি রিয়াকশন হবে তা তো জানি না। তা আপনার বাবাকে দেখাশোনা করতো কে? উনি স্বাবলম্বী মানুষ, কারোর কাছে সাহায্য নিতেন না। শিলচুরির পর কমলেশই ওকে দেখাশোনা করত। তাছাড়া কেন জানি না নন্দকে বাবা কিছুদিন ধরেই বরদাস্ত করতে পারছিলেন না। ধারে কাছে দেখলেই ধমক দিয়ে সরিয়ে দিতেন। এটা কোন সময় থেকে? সোমদেব একটু ভেবে নিয়ে বললেন, তা সেই এই পারুর মৃত্যুর পর থেকেই। এখন আপনার বাবার দেখাশোনা কে করছে? শান্তর বউ। 11টা নাগাদ পুলিশ কমলেশকে বাজার থেকে অ্যারেস্ট করেছে। তারপর বাবা ওকে ডাকাডাকি করেছিলেন। শান্তর বউকে বাবা মোটামুটি পছন্দ করে। আমরা তাকে শিখিয়ে দিয়েছি, বাবা জিজ্ঞেস করলে যেন বলে যে কমলেশ কলকাতা গেছে কি কাজে একটা। শুনে উনি কি বলছেন? কিছুই বলেননি। শান্তর বউকে আপনি বরং জিজ্ঞেস করবেন, ডিটেলসে বলবে। কোন গাছে নন্দের বডি ঝুলছিল এখান থেকে দেখা যায়? সোমদেব ছড়ি তুলে বললেন, ওই যে পাইন গাছটা দেখছেন, আর তার পিছনে যে আম গাছটা, ওদিকে একটা লম্বালম্বি ডাল আছে, ওই ডালে। কর্নেল বাইনোকুলারে গাছটা দেখতে থাকলেন। আমি বললাম, আশ্চর্য তো, এই মাটিতে পাইন গাছ? সোমদেব বললেন, শান্তর যেমন এগ্রিকালচারে বাতি, আমার ঠাকুরদারও তেমনই ছিল প্ল্যান্টেশনের বাতি। নর্থ বেঙ্গলে ওর কয়েকটি চা বাগিচা ছিল। তরাইয়ের জঙ্গল থেকে অনেক ধরনের গাছ এনে পুঁতেছিলেন। সব গাছ বাঁচেনি, কিভাবে যেন ওই পাইন গাছটা। কর্নেল বললেন, পাইন দীর্ঘজীবী গাছ। ক্যালিফোর্নিয়ায় 3000 বছরের সিকুয়া পাইন গাছ আছে। অবশ্য এটা হিমালয়ান পাইন। বললাম, কিন্তু এটা তো পাহাড়ি এলাকার মাটি নয়, এখানে পাইন গাছের বেঁচে থাকাটা আশ্চর্য। কর্নেল হাসলেন। আশ্চর্য হলেও তুমি গাছটা দেখতে পাচ্ছ। সোমদেব বললেন, আসলে এই মাটিটা বাবার মতে প্রাচীন যুগের কোনো ধ্বংসাবশেষ। বাবার ছোটবেলায় ঠাকুর দালানের ভিত খুঁড়তে নাকি পাথরের স্ল্যাব পাওয়া গিয়েছিল। 2টো স্ল্যাব বাবার ঘরে রাখা আছে। এটা নাকি একটা মাউন্ট ছিল। 19th সেঞ্চুরিতে তার উপরে এই বাড়িটা তৈরি। আমাদের বংশে কুলকারিকায় আছে
17th সেঞ্চুরিতে মোগল সেনাপতি মানসিংহের সঙ্গে আমাদের পূর্বপুরুষ এই এলাকায় এসেছিলেন। তো সিঁড়িতে আবার শব্দ শোনা গেল। দুলালবাবু একটা ট্রেতে স্ন্যাক্স আর কফির প্লেট পেয়ালা সাজিয়ে ঘরের টেবিলে রাখলেন। আমরা ঘরে গেলাম। দুলালবাবু চেয়ার দুটো নিয়ে এলেন। তারপর আস্তে আস্তে বললেন, মানিক এসেছে? বললাম বড়বাবু এখন ব্যস্ত। বলল খুব জরুরি দরকার। কি বলবো? সোমদেব ব্যস্তভাবে বললেন, বাবার ঘরে ঢোকেনি তো? না, ছোট বৌদি আছেন বাবু মশাইয়ের কাছে। মানিক হল ঘরে বসে আছে। জ্বালাতন। আসছি কর্নেল সাহেব বলে সোমদেব বেরিয়ে গেলেন। দুলালবাবু কুণ্ঠিতভাবে বললেন, স্যার কফি ছাড়া কিছু খান না শুনে ছোট বৌদি কফি আনিয়ে রেখেছিলেন। টেস্ট ঠিক আছে স্যার। কর্নেল চুমুক লাগিয়ে বললেন, ফাইন, আপনার ছোট বৌদিকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন। দুলালবাবু বললেন, লক্ষ্মী প্রতিমে স্যার, উনি এত বড় সংসারটাকে আগলে রেখেছেন। পারু দিদিমণি তো জামাইবাবুর চাইতে এক কাটি সরেস ছিল। পরে না শাড়িটা পর্যন্ত গুছিয়ে পড়তে জানতো না। আর কথায় কথায় ভাঙচুর, ছোট বৌদির হেনস্থা। তো ছোট বৌদি মাটির মানুষ, ননদকে পেটের মেয়ের মতো সামলে রাখতেন। অথচ দেখুন, কলকাতার মেয়ে, অনার্স গ্র্যাজুয়েট, এদিকে পারু দিদিমণি হায়ার সেকেন্ডারি পাস। হেডমাস্টার বাবার মনের অবস্থা বুঝুন স্যার। কর্নেল একটু হেসে বললেন, বড় ছেলে থিয়েটার করেন, এতে বাবার অমত ছিল না? দুলালবাবু হাসলেন, অমত কি বলতেছেন স্যার? কতবার ত্যায্যপুত্র করবেন বলে থ্রেটন করেছেন। তবে বর্দার থিয়েটার স্যার মাঝে মাঝে কলকাতায় গিয়ে প্রাইজ নিয়ে আসে। নিজেই নাটক লেখেন, ডাইরেকশন দেন, অ্যাক্টও করেন। একেবারে অন্য রকমের থিয়েটার স্যার। এবার পুজোয় হওয়ার কথা ছিল, পারু দিদির মিসহ্যাপের জন্য ডেট পিছিয়ে গিয়েছিল। আবার এই নন্দের মিসহ্যাপ, এদিকে বাবু মশাইয়ের হঠাৎ মাথা খারাপ। শিলচুরি? আগে আপনাকে তো বলেছি স্যার, বাবু মশাইয়ের ঘরে উঁকি মেরে অনেক কিছু দেখেছি, কিন্তু তেমন কোনো জিনিস দেখিনি। জার্মান সাহেব এলেন ও মাসে। বড়দা মেজদাকে আমেরিকায় চিঠি লিখে ওর কাছে খোঁজ নিতে বলেছিলেন। সেদিন মেজদার চিঠি এলো। সাহেব বলেছেন, না, তাকে তেমন কিছু দেখাননি বাবু মশাই। আমি কর্নেলের দিকে তাকালাম। সোমদেববাবু তো কাল সকালে আপনার কথা শুনে। কর্নেল চোখ মিটমিটিয়ে বললেন, লিপিটা খরস্তি না, খরস্তি। এসব পণ্ডিতরা ভালো বোঝেন। পাকিস্তান আর পার্সিয়ান পণ্ডিতদের দাবি কথাটা আসলে খাড় পোস্তি। খাড় মানে গাধা, আর পোস্ত মানে চামড়া। সংস্কৃতে খাড় মানে গাধা, গাধার ভুঁড়ির চামড়ায় লেখা হয় বলেই নাকি খাড় পোস্তি। যাই হোক, মহাযানী বৌদ্ধদের লেখা সংস্কৃতে বুদ্ধের জীবনী ললিত বিস্তর বইয়ে ব্রাহ্মী খরষ্টি লিপি নিয়ে 64টা লিপির উল্লেখ আছে। বইটা রাজেন্দ্রলাল মিত্র গত শতকে ইংরাজি অনুবাদ করেছিলেন। ব্যাপারটা বড্ড জটিল, বুঝলে জয়ন্ত? আমি তো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। দুলালবাবুও হাঁ করে তাকিয়েছিলেন কর্নেলের দিকে। বললেন, আজ্ঞে স্যার, ঠিক এইসব কথাবার্তা বলতে শুনেছি বাবু মশাইয়ের মুখে। কমলেশের সঙ্গে এই নিয়ে ডিসকাশন করতেন। কর্নেল বললেন, কখন শুনেছেন? কর্নেলের প্রশ্নের ঝাঁজে একটু ভড়কে গিয়ে দুলালবাবু বললেন, আজ্ঞে রাত্রিবেলা। আমি তো সারাটা দিন ফার্মেই থেকেছি। সন্ধ্যের পর ছোটবাবুর সঙ্গে এসে চা কফি খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরতাম। ছোটবাবুর ড্রয়িং রুম থেকে বাবা মশাইয়ের কথাবার্তা স্পষ্ট শোনা যায়। ফার্মে কত বিঘে জমি আছে? আজ্ঞে 25 একর। 3 ভাই 1 বোনের নামে বাবু মশাইয়ের বাবা উইল করে গিয়েছিলেন। বাবু মশাই তো মাস্টারি করে আর ওইসব ছাই পাঁচ নিয়ে ব্যস্ত থেকেছেন। বাবু মশাইকে দিয়ে গেছেন শুধু এই বাড়িটা। তা
তাও ছোটবাবু চাকরি ছেড়ে না এসে পড়লে বাবু মশাই বাড়িটা মিউজিয়াম আর লাইব্রেরি করার জন্য গভর্নমেন্টকে দান করে ফেলতেন। বরাবরই স্যার এইরকম পাগলামি ছিল। একবার খেয়াল হলো গার্লস স্কুলের জন্য বাড়িটা দান করবেন, তখন আবার কাঠের সিঁড়িতে শব্দ। দুলালবাবু চুপ করে গেলেন। সোমদেব এসে বললেন, বৌমা তোমাকে ডাকছে। দুলালবাবু বললেন, যাই, এদের খাওয়া হলে ট্রেটা নিয়ে যাব ভেবে ওয়েট করছিলাম। তা পরে নিয়ে যেও খন। দুলালবাবু চলে গেলেন। সোমদেব মোড়ায় বসে বললেন, কমলেশের এক কলিগ এসেছিল, মানিক চ্যাটার্জি নাম, পলিটিক্যাল পার্টির মাতব্বর। দুপুরে একবার এসেছিল, এখন আবার এসে বলছে যে কমলেশ সে কাজ করতেই পারে না। আমি বললাম পুলিশ কেস, আমরা কেউই ওর নাম করিনি। পুলিশ সবাইকে জেরা করে গিয়ে ওকে অ্যারেস্ট করেছে। পুলিশকে গিয়ে বলো। মানিক বলছে আমিও যেন ওর সঙ্গে যাই। আর তা কি করে হয়? আসল কথাটা এবার বলি, শান্তুর বউ মিথ্যাবাদী সাব্যস্ত হবে না। সে স্পষ্ট দেখেছে জ্যোৎস্না ছিল রাত্রে, কমলেশ আর নন্দ বাগানের দিকে যাচ্ছে। আর তখন ওই রাত প্রায় 10:30 কি 11টা হবে। শান্তু খবর পাঠায়নি রাত্রে, ফার্ম হাউসে থাকবে। তাই বৌমা। কর্নেল চুরুট ধরাচ্ছিলেন, তার কথার ওপর বললেন, ওর সঙ্গে একটু কথা বলতে চাই। সোমদেব গম্ভীর মুখে বললেন, আসবে, আমি বলে এলাম আসতে। সোমদেব থিয়েটার নিয়ে কথা বলছিলেন। আমি ব্যালকনিতে গিয়ে দিন শেষের নদীকে দেখছিলাম। কর্নেল বলেন, এই সময়টাতে নাকি প্রকৃতিতে একটা আশ্চর্য সন্ধিকাল, প্রকৃতি জুড়ে একটা সাড়া পড়ে যায়। আমি অবশ্য তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। পাখিগুলো কেন যেন খুব ঝগড়াঝাটি করছিল। নদীর বাঁকে এক জেলে তার নৌকা থেকে শেষবার জাল ফেলে গুটিয়ে নিল। নৌকাটা ক্রমশ কালো হয়ে উঠছিল। ওপারের গাছপালার ওপর নীলাভ কুয়াশার স্তর জমে উঠল। বাঁদিকে পেটিকোট সামনে ঘাসের ওপর একটি ছোট্ট মেয়ে আপন মনে স্কিপিং করছিল। শান্তিদেবের মেয়েই হবে। মুখের পাশে একটা ঝকমকে উজ্জ্বলতা। বাবার গায়ের রং তো শ্যামবর্ণ, মায়ের রং পেয়েছে হয়তো। ঘরের ভেতর তখন স্যামুয়েল বেকেট, ইউনেস্কো, ইউজিন ও নীল ব্রেখট হুল্লোড় করছেন। ব্রেকট ইজ অল রাইট। আমিও ককেশিয়ান চক সার্কেল করেছিলাম বুজ্জ নাম দিয়ে। মাই কনসেপশন ইজ কোয়াইট ডিফারেন্ট কর্নেল সাহেব। সমাজ চেতনা বা সমাজ বদলানোর হাতিয়ার টাতিয়ার ওসবে আমি বিশ্বাস করি না। ফোক ড্রামা লোকশিক্ষার বাহন ছিল কখন? যখন কিনা ওরাল ট্র্যাডিশনের যুগ। এখন লোকের শেখার অসংখ্য সোর্স আছে। ফোক ফর্ম আমি প্রয়োগ করি, কখনো প্রসিনিয়াম থিয়েটারের অ্যাপ্রোচও ভেঙে ফেলি। শেষ কথা রস, এন্টারটেইনমেন্ট। ওই যে গল্প আছে না, যাত্রার আসরে রাম সেজে সীতার জন্য কান্নাকাটি করে টোরে বাড়ি ফিরে দরজা খুলতে দেরি হওয়ায় বউকে হারামজাদি বলে এক লাথি। এইসব কথাবার্তার পর সোমদেব উঠে আলো জ্বেলে দিলেন। কাঠের সিঁড়িতে একটুও শব্দ শুনিনি, অথচ কেউ ঘরে ঢুকলো। রবি ঠাকুরের ক্ষুধিত পাষাণ গল্পের সেই মহিলা একেবারে। টানা দুটি চোখে কি এক বিহ্বলতা, খোঁপা যেমন তেমন করে বাঁধা, পরনে ফিকে নীল হালকা ডোরাকাটা শাড়ি। কর্নেলকে নমস্কার করলেন, নাকি করলো বলবো। মেয়েদের বয়স আমি কিছুতেই আঁচ করতে পারি না, তবে 25-এর বেশি হওয়া অসম্ভব। কর্নেল বললেন, হ্যাঁ বসুন। আমার নাম রমা, আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমিই বলবেন। সোমদেব হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আমার মেয়ের বয়সী। আমি সময় মতো বিয়ে করলে আমার মেয়েও ওই বয়সেরই হতো। বৌমা, তুমি বসে কথা বলো, আমি চলি। হ্যাঁ। কর্নেল সোমদেবের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, যদি কিছু মনে না করেন আমি একটু নিরিবিলিতে কথা বলতে চাই। সোমদেব ব্যস্তভাবে বললেন, অবশ্যই। রমা বললেন, দুলালদাকে আমি একটু বাইরে পাঠিয়েছি,
আপনি টিঙ্কুকে একটু বকে দিন তো গিয়ে। ডাকলাম, এলো না। শিশিরে আবার ঠান্ডা বাদিয়ে বসবে। সোমদেববাবু ছড়ি হাতে বেরিয়ে গেলেন। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। রমা একটু হাসবার চেষ্টা করে বললেন, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আপনাদের দুজনই আমার পরিচিত। কর্নেল ভ্রু কুঁচকে বললেন, কি করে? দুর্গাপুরে থাকার সময় আমি দৈনিক সত্যসেবক পড়তাম, এখানে এসে কাগজ পড়ার অভ্যাস চলে গেছে। কর্নেল হাসলেন, জয়ন্ত, তোমার একজন পাঠিকার দর্শন পেলে চলে এসো এখানে। রমা একটু ইতস্তত করে বললেন, আমার কিছু কথা আছে, 1 মিনিট, সিঁড়ির নিচের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। রমা বেরিয়ে তেমনই নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। কর্নেলের দিকে তাকালাম, দেখলাম বৃদ্ধ রহস্যভেদী টাকে হাত বুলোচ্ছেন, চোখ বন্ধ। এই ঘরটার সঙ্গে দোতলার কোনো ঘরের সম্পর্ক নেই। দক্ষিণে ছোট্ট ব্যালকনি, পশ্চিমে দুটো বড় জানলার নিচে সেই জংলি ফুলবাগান, উত্তরে দরজার পর কাঠের সিঁড়ি এবং পূব দিকটায় নিরেট দেয়াল। সেদিকেই বাড়ির দরজা বা জানলা আছে কিনা কে জানে। রমা এসে উত্তরের দরজাটাও বন্ধ করে একটা চেয়ারে বসলেন। ঘরের দুধারে দুটো সিঙ্গল খাট, একটাই আমি বসলাম। কর্নেল চোখ খুলে বললেন, তুমি গত রাত্রে কমলেশ আর নন্দকে বাগানের দিকে যেতে দেখেছিলে? রমা চাপা স্বরে বলল, হ্যাঁ, তবে শুধু গত রাতে নয়, দশমীর রাতেও আমি দেখেছিলাম। ওদের কাকেও জিজ্ঞেস করনি সে সম্পর্কে? নন্দকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল যে জামাইবাবু নদীর ঘাটে বেড়াতে যাচ্ছিলেন, সেও গেল। ওদিকে একটা দরজা আছে, নদীর ধারে যাওয়া যায়, বাঁধানো একটা ঘাটও আছে। রমা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, গত রাতে টিঙ্কুর বাবা বাড়ি ফিরল না, খবরও পাঠায়নি, তাই ঘর বার করছিলাম, তো জানলা দিয়ে দেখি দুজনে বাগানের দিকে যাচ্ছে। আমি ভাবলাম খিড়কি দিয়ে নদীর ঘাটে বেড়াতে যাচ্ছে হয়তো। তোমার শ্বশুরমশাইয়ের কোনো সাড়া পাচ্ছিলে? না, কদিন থেকে ওকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিই, উনি ঘুমিয়ে পড়েন। কমলেশ তো ওর পাশের ঘরে শোয়। হ্যাঁ, বাবামশাইয়ের ঘর থেকে ওর ঘরে যাওয়া যায়। আমার ননদ বেঁচে থাকার সময় ওরা দোতলায় থাকতো। শেষের দিকে ঝগড়াঝাটিতে অতিষ্ঠ হয়ে জামাইবাবু নিচের ওই ঘরে এসে শুতো। সেই সময়ই ব্রঞ্জের শিল চুরি যায়। হ্যাঁ, বাবা বলছেন শিল চুরি যাওয়ার কথা, আমি ও ঘরে তেমন কিছু দেখিনি। কিছু মনে করো না, তোমার এডুকেশন? পলিটিক্যাল সায়েন্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছিলাম, হঠাৎ বাবা মারা গেল, তারপর একটার পর একটা বিপদ। মামাবাবু দুর্গাপুরে ইঞ্জিনিয়ার, বিয়ে লাগিয়ে দিলেন। গত রাত্রে তুমি কমলেশ আর নন্দকে বাগানে যেতে দেখেছিলে? তখন কটা বাজে? ঘড়ি দেখিনি, তবে 11টা হবে। রমা গলার স্বর আরও নামিয়ে বললেন, পুলিশকে যেটা বলিনি আপনাকে বলছি, আমার ঘুম আসছিল না। টিঙ্কুর বাবা ফিরলে ফটকের ওদিকে হর্ন বাজাবে, তখন নন্দ যদি ঘুমিয়ে পড়ে ফটককে খুলবে ভেবে ভেবেই জেগেছিলাম। তারপর লোডশেডিং হয়ে গেল। হ্যারিকেন জেলে দম কমিয়ে জানলার কাছে গেলাম, বাইরে পরিষ্কার জ্যোৎস্না। তখন দেখি জামাইবাবু পালিয়ে আসার মতো ছুটে আসছে। তারপর ওর ঘরের দরজা বন্ধ করার শব্দ শুনলাম। গিয়ে খোঁজ নিলে না কেন? রমা চুপচাপ কিছুক্ষণ আঙুল খুঁটে মুখ তুললেন, ছোট্ট শ্বাস প্রশ্বাস ছেড়ে বললেন, তখন জামাইবাবু যে পালিয়ে আসার মতো ছুটে আসছে সেটা কিন্তু তত মনে হয়নি, মানে গুরুত্ব দিইনি। হয়তো তাড়াতাড়ি ফিরছেন, তবু একবার মনে হয়েছিল বেশ জোরেই আসছেন, ব্যাপারটা যেন একটু অস্বাভাবিকও। কিন্তু ভোরে নন্দের সাড়া না পেয়ে ওর ঘরে গিয়ে দেখি দরজা বাইরে থেকে আটকানো, ভেতরে সে নেই, খাটিয়ার বিছানা গোটানো। তখন ভাবলাম বাথরুম করতে বেরিয়েছে হয়তো। 7টা বাজলো, তখনও পাত্তা নেই ওর। টিঙ্কুর জেঠুকে চা দিতে গিয়ে কথাটা বললাম, উনি গ্রাহ্যই করলেন না। বাবামশাইকে চা দিয়ে এলাম,
দেখলাম আজ যে একটু যেন স্বাভাবিক হাবভাব। জামাইবাবুর দরজায় টোকা দিলাম। বাবামশাই বললেন, ঘুমক, ওকে ডিস্টার্ব করো না। 7:30টায় টিঙ্কুর বাবা এলো। বলল কিসব যেন ধান টান পেকেছে, চোরের উপদ্রব। আমার ধারণা। রমা হঠাৎ চুপ করলে কর্নেল বললেন, বলো। ড্রাঙ্ক হয়ে পড়েছিল। রমা একটু ফুঁসে উঠলেন। ওই দুলালদাকে দেখছেন? সেও ওই একই দলের লোক। সেও গত রাতে বাড়ি ফেরেনি। নন্দের বডি কখন তোমরা দেখতে পেলে? লক্ষ্মী নামের একটা মেয়ে এসে সারাদিন কাজ করে, সন্ধ্যার সময়ে বাড়ি চলে যায়। ও আসে সকাল 8টা নাগাদ। আজ ফটকে ঢুকেই নাকি বাগানের দিকে তাকিয়েছিল। আসলে ওর ব্যাপারটা বুঝি। আমার ননদ সুইসাইড করার পর থেকে ওর চোখ সব সময় বাগানের দিকে থাকে। সন্ধ্যার আগেই কেটে পড়ে। বুঝতেই পারছেন, প্রচণ্ড সুপারস্টিশন ওদের। কতদিন বানিয়ে বলেছে আমাকে, আম গাছটার তলায় নাকি দিনে দুপুরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আজও ওর কথা বিশ্বাস করিনি। কিন্তু লক্ষ্মী কান্নাকাটি করে বলতে লাগলো। টিঙ্কুর জ্যাঠা বললেন, দেখাই যাক না, অমন করে বলছে যখন। সোমদেববাবু গিয়ে দেখতে পেলেন? হ্যাঁ, টিঙ্কুর বাবাও দৌড়ে গেল। আমি দূর থেকে একটু দেখেই চলে এলাম। উফ! রমা শিউরে ওঠার ভঙ্গি করলেন। কর্নেল বললেন, তখন কমলেশ কোথায় ছিল? ঘরে ছিল না। আমরা অবশ্য কেউই লক্ষ্য করিনি। পুলিশ এসে বডি নিয়ে গেল। তখনও ওকে দেখিনি। দুলালদা এসে বলল বাজারে একটা স্টেশনারি দোকানে বসে আছে। ঘন্টা 2 পরে আবার পুলিশ এলো। তখন শুনলাম ডাক্তার পিঠে ইঞ্জেকশনের চিহ্ন দেখতে পেয়েছেন। পুলিশ হল ঘরে প্রত্যেককে আলাদা করে জেরা করলো। আমি জামাইবাবুর সঙ্গে নন্দের যাওয়ার কথাটা শুধু বললাম। ওর পালিয়ে আসার ব্যাপারটা আর বললাম না। রমার চোখে জল এসে গেল। মুখ নামিয়ে বললেন, ওর জন্য আমার কষ্ট হতো, এখনো হচ্ছে। আমার ধারণা কমলেশ কখনো নন্দকে মার্ডার করেনি। তাছাড়া ও রুগী মানুষ। নন্দকে গাছের ঢালে ঝোলানো ওর পক্ষে সম্ভবই নয়। আমি বললাম, সঙ্গে লোকজন থাকতে পারে। রমা জোর দিয়ে বললেন, নন্দকে কেন মারবে জামাইবাবু? তাছাড়া আমি এখনো শিওর আমার ননদকেও একইভাবে কেউ মেরে গাছে ঝুলিয়েছিল। এ একই লোকের কাজ। কর্নেল বললেন, সে কে হতে পারে বলে মনে হয়? জানি না, আপনি খুঁজে বের করুন না। আমি জানি আপনি তা পারবেন। পারমিতার ডেড বডি কে প্রথম দেখতে পেয়েছিল? জামাইবাবু। ও মাঝে মাঝে বাগানে গিয়ে চুপচাপ বসে থাকতো। নন্দকে কেন মারা হলো বলে তোমার ধারণা? একটু চুপ করে থেকে রমা খুব আস্তে বলল, নন্দ হয়তো টের পেয়েছিল কে টিঙ্কুর পিসিকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে, তাই ওর মুখ বন্ধ করা হলো। পারুকে কেন মারা হয়েছে, মানে তোমার ধারণা কি? আমি কথাটা ভেবেছি, কোনো উত্তর খুঁজে পাইনি। তবে তবে জামাইবাবু হয়তো জানে। না জানলেও ওর একটা আইডিয়া থাকতে পারে। কারণ পারুর মৃত্যুর পর একদিন কথায় কথায় আমাকে বলেছিল, পারু আর যাই করুক মরার ইচ্ছা ওর ছিল না, অথচ ওকে মরতে হলো। এটাই কি নিয়তি বৌদি? জামাইবাবু আমাকে বৌদি বলে কি না? তখন তুমি কি বলেছিলে ওকে? কি বলবো বলুন তো? আসলে তখন ওসব কথার আলাদা কোনো মানে তো আর খুঁজিনি, জাস্ট কথা। এখন মানে খুঁজে পাচ্ছি। পারুর মৃত্যুতে তোমার শ্বশুর মশাইয়ের কি রিয়াকশন হয়েছিল? প্রচণ্ড শক পেয়েছিলেন, চুপচাপ বসে থাকতেন। সেই প্রথম পাগলামির লক্ষণ শুরু হলো। আমার ধারণা শিলচুরি ওর ইমাজিনেশন। লোকাল ডাক্তার বলেছেন সিজোফ্রেনিয়া। তাই টিঙ্কু জেঠু সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন। কর্নেল এতক্ষণে চুরুটের কেস থেকে একটা চুরুট বের করে ধরালেন। তারপর বললেন, আমি এখনো বুঝতে পারছি না কেন সাইকিয়াট্রিস্ট ডক্টর ঘোষ সোমদেববাবুকে আমার কাছে পাঠালেন। আচ্ছা, তুমি কি জানো ডক্টর ঘোষ এখানকার লোক?
শুনেছি। কর্নেল চোখ বুজে বললেন, পারুর অমতে কমলেশের সঙ্গে বিয়ে হয়েছিল, জানো কি? অমতের কোনো বিশেষ কারণ ছিল? রমা মুখ নামিয়ে আসতে বললেন, কাঞ্চন নামের একটা ছেলের সঙ্গে ওর নাকি সম্পর্ক ছিল। ছেলেটাকে আমি বার দুই দেখেছি, মস্তান টাইপের বাজে ছেলে, হাফ এডুকেটেড। তবে ওর বাবার বড় বিজনেস আছে ট্রান্সপোর্টের। কলকাতার একটা মেয়েকে এলোপ করে এনেছিল, পুলিশ কেস হয়েছিল, মিটে গেছে শুনেছি। মেয়েটি এখন ওর বউ। কাঞ্চনের বাবা মেনে নিয়েছেন। তোমার শ্বশুর মশাই শিল হারানোর ব্যাপারে নাকি বলেন পারু সব জানে, তাকে ডাকো। হ্যাঁ, প্রায়ই বলেন। উনি বিশ্বাসই করেন না যে পারু মারা গেছে। আমি বললাম, কিন্তু সোমদেববাবু বলেছিলেন পারুর একটা নিজের হাতে লেখা সুইসাইডাল নোট পাওয়া গিয়েছিল। রমা আমার দিকে তাকালেন, একটু পরে বললেন, সেই কথাটাই তো কর্নেল সাহেবকে গোপনে বলতে চায়। আমি পারুর হাতের লেখা চিনি, ও লেখা পারুর হাতের লেখার মতো, কিন্তু কিছুতেই পারুর নয়। কর্নেল বললেন, নয় বলছো? না, লোকাল পুলিশের ব্যাপার তো জানেন, তাড়াহুড়ো করে সব হাসাব করতে চায়। তুমি একথা কাকেও বলেছিলে? টিঙ্কুর বাবাকে বলেছিলাম, বিশ্বাসই করেনি। আর কাউকে? না, টিঙ্কুর বাবা নিষেধ করেছিল, বাড়িতে অশান্তি শুরু হতো। চিঠিটা কোথায় আছে জানো? পুলিশ নিয়ে গিয়েছিল। পুলিশ পারুর লেখার সঙ্গে মিলিয়ে দেখেনি ওটা? জানি না। রমা উঠে দাঁড়ালেন। আপনি খুব কফির ভক্ত জানি, জয়ন্তবাবুর ফিচারে পড়েছি, কফি পাঠিয়ে দিই? কর্নেল হাসলেন, দিতে পারো। এত একটা কথা, এই যে তুমি নিচের দরজা বন্ধ করে আমার সঙ্গে কথা বললে, এত সতর্কতার কি বিশেষ কোনো কারণ আছে? দুলালদার না একটু আড়ি পাতার অভ্যাস আছে, তাছাড়া আমি। একটু ইতস্তত করে রমা খুব আস্তে বললেন, টিঙ্কু জেঠু সম্পর্কেও শিওর নই। মানে ওর হাব ভাব চালচলন আমার কাছে কেমন অস্বাভাবিক লাগে। উনি থিয়েটারের লোক, কখন অভিনয় করছেন আর কখন করছেন না আমি বুঝতে পারি না। আর দুটো মাত্র প্রশ্ন করব তোমাকে। করুন না। তোমার স্বামী কোন ডিপার্টে ইঞ্জিনিয়ার ছিলেন? ইরিগেশন। হঠাৎ চাকরি ছেড়ে এসে এখানে চাষবাসে মেতে উঠলেন কেন জানো? বাবা মশাই চিঠি লিখে জানিয়েছিলেন টিঙ্কুর জেঠু দুলালদাকে দিয়ে চাষ করাচ্ছেন। বর্গাদারের নাম বসানো ঠেকানো গেছে বটে, কিন্তু ওর সন্দেহ ভেতরে ভেতরে কিছু জমি বেচেও দিয়েছেন। এজমালি প্রপার্টি না কি যেন বলে, বন্টন হওয়ার আগে এভাবে কোনো শরিক নাকি আইনত জমি বেচতে পারে না। তাছাড়া মেজ ভাসুরের অংশও তো আছে। টিঙ্কুর বাবার কাছে শুনেছি ওর ঠাকুরদার উইলে 30 একর লেখা আছে, সেটা ঠেকেছে 25 একরে। তবে ভাইদের মধ্যে বনিবনা আছে। টিঙ্কুর বাবা দাদার বিরুদ্ধে কিছুই বলেনি। এই বাড়িটা তোমার শ্বশুর মশাইয়ের নামে দেওয়া আছে? রমা নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, যত গন্ডগোল তো এই বাড়ি। বাবা মশাই নাকি মাস 3 আগে আমার ননদ আর জামাইবাবুর নামে এ বাড়ি উইল করে দিয়েছেন। সত্যি মিথ্যা কিছু জানি না, টিঙ্কুর বাবা কার কাছে শুনেছিল। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনো অশান্তি হয়নি। বাবা মশাইকে 2 ছেলেই এ নিয়ে চার্জ করেননি, করলে জানতে পারতাম। আপনি যেন দয়া করে এ ব্যাপারে আমার নাম কিছু করবেন না, তাহলে। কর্নেল হাত তুলে ঋষি সুলভ বরাভয়ের ভঙ্গিতে বললেন, আচ্ছা আচ্ছা, কফি। রমা চলে গেলেন। একটু পরে আমি বললাম, দ্য মিস্ট্রি ইজ সলভড বস। কর্নেল মিটিমিটি হেসে বললেন, কিভাবে? সোজা হিসেব, এত বড় একটা বাড়ি, চারিদিকে বিশাল জায়গা, নির্ঘাত কয়েক লাখ টাকার সম্পত্তি। আজকাল মানুষের যা ব্যাপার স্যাপার, ভাই বোন রক্তের সম্পর্কের চেয়ে প্রপার্টির মূল্য অনেক বেশি। 2 ভাই মিলে চক্রান্ত করে বোনকে মেরে বোনের স্বামীকে ফাঁসানোর জন্য শেষে নন্দকে মেরেছে।
নন্দ নিশ্চয়ই ব্যাপারটা জানতো। তারপর এই ভদ্রমহিলাকে দিয়ে গত রাতের গল্পটা সাজিয়েছে। মেয়েরা হলো জন্ম অভিনেত্রী, সোজা ব্যাপার। কর্নেল অট্ট হাসি হাসলেন। সোজা ব্যাপার আর রইল না ডার্লিং, রহস্য আরো জটিল হলো। কাঠের সিঁড়িতে শব্দ হচ্ছিল, তাই চুপ করে গেলাম। শান্তিদেব এলেন এবারে। শান্তিদেব বললেন, ফার্মে গিয়েছিলাম। আজকাল চোরের বড়ই উপদ্রব। এক জাতের হাই ইল্ডিং ভ্যারাইটির ধান বেমরশুমে ফলে। কাঁটাতারের বেড়া কেটে চোর ঢুকেছিল পরশু রাতে। বলছি বটে চোর, ব্যাপারটা ঈর্ষাজনিত শত্রুতা। যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? কর্নেল বললেন, একটুও না। আপনার স্ত্রী আমার ফ্যান, জানেন কি? জানি মানে? বর্দা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে শুনেই রমাই তো আমাকে আপনার কথা সাজেস্ট করলো। সমস্ত ব্যাপারটা মিস্টিরিয়াস। আই মিন শিলচুরি, আবার বাবার অদ্ভুত পাগলামি। তো দুজনে কনসাল্ট করে বর্দা রওনা হওয়ার আগেই আমি ডাক্তার ঘোষকে ট্রাঙ্ক কল করে অনুরোধ করলাম বর্দা গেলে উনি যেন আপনার কাছে পাঠিয়ে দেন। ফোন গাইডে নিশ্চয়ই আপনার ঠিকানা পাওয়া যাবে, সে কথাও বললাম। আই সি। আগে হ্যাঁ, তবে দেখুন, তারপর মিস্ট্রিটা সাংঘাতিক জটিল হয়েও দাঁড়ালো। আপনি এসেছেন, এদিকে নন্দ মার্ডার হয়ে গেল। রমা ইজ ইন্টেলিজেন্ট। মেয়েদের যে সত্যি অন্য একরকম ইনটুইশন আছে, আই বিলিভ ইট। আপনার স্ত্রীর বিশ্বাস তার ননদকেও কেউ একইভাবে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছিল। শান্তিদেব গোঁপ চুলকে একটু দ্বিধার সঙ্গে বললেন, এখন আমারও তাই মনে হচ্ছে। কমলেশকে সন্দেহ করা ছাড়া কোনো উপায় থাকছে না। আরও বড় কথা, কমলেশকে লোকাল পলিটিক্যাল পার্টির এক মাতব্বর মানিক চ্যাটার্জি ডিফেন্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। কাজেই বোঝা যাচ্ছে কমলেশের পিছনে দলবল আছে। বডি গাছে ঝোলানোর মতো লোকের অভাব থাকছে না। তাহলে বলুন, পয়েন্টটা কারেক্ট কিনা? কর্নেল আসতে বললেন, দ্যাটস পসিবল। শান্তিদেব জোর দিয়ে বললেন, রিলায়েবল সোর্সে জেনেছি বাবা পারু এবং কমলেশের নামে এই বাড়ির সমস্ত অস্থাবর সম্পত্তি সহ উইল করেছেন। শর্ত হলো বাড়িটা মিউজিয়াম হবে এবং একাংশে ওরা দুজন বসবাস করতে পারবে। কমলেশ হবে মিউজিয়ামের কিউরেটর। এদিকে মানিক চ্যাটার্জিরাও এটা চাইছিল অনেক দিন ধরে। বাবাকে ওরাই তাতিয়েছে বারবার। সো কমলেশের মোটিভ ইজ ক্লিয়ার। আপনার স্ত্রীর মতে সুসাইডাল নোটের লেখা আপনার বোনের নয়। শান্তিদেব নড়ে বসলেন। রমা আমাকে বলেছিল কথাটা, আমি পাত্তা দিইনি। কারণ পারু হিস্টেরিক টাইপের মেয়ে। ওর বিয়েটা বাবা জোর করে দিয়েছিলেনই বলা যায়। বর্দা তো থিয়েটার পাগল মানুষ, ইন্টারফেয়ার করেননি। আমি তখন দুর্গাপুরে। এনিওয়ে, সুইসাইড করার আগে হাতের লেখা অন্তত পারুর মতো মেয়ের পক্ষে একটু অন্যরকম হতেই পারে। তাড়াহুড়ো করে লেখা আঁকা বাঁকা হরফ। আমি বললাম, মর্গের ডাক্তারের কোনো সন্দেহ হয়নি, এটা অবাক লাগছে। শান্তিদেব একটু চুপ করে থেকে বললেন, মফস্বলের মর্গের অবস্থা আপনি জানেন না। ডোমই বডি কাটাছেড়া করে। ডাক্তার দায়সারাভাবে দাঁড়িয়ে থাকেন শুধু। সুইসাইড না সুইসাইড। তো নতুন ডাক্তার ভদ্রলোক, ইয়ং ম্যান, ভেরি পার্টিকুলার সব ব্যাপারে। আলাপ করে মনে হলো ডাক্তারিটা চাকরি হিসেবে নেননি, প্রফেশনের ব্যাপারে হি ইজ অ্যাম্বিশিয়াস। কর্নেল বললেন, আপনার দাদা বলছিলেন বাবা পাগল হয়ে গেলে আপনারা নাকি ভেসে যাবেন। হোয়াটস দ্যাট? শান্তিদেব গম্ভীর হয়ে বললেন, দাদা বলেছে আপনাকে? হ্যাঁ। শান্তিদেবকে বিস্মিত দেখাচ্ছিল। বললেন, কিন্তু কেন এ কথা দাদা বলেছে বুঝতে পারছি না। ঠাকুরদা অত সব ধানি জমি আমাদের 3 ভাই বোনকে দিয়ে গেছেন।
রন্টুদা সম্ভবত আমেরিকাতেই থেকে যাবে, আর পারু বেঁচে নেই। কাজেই সব জমি দাদা আর আমার হাফ হাফ শেয়ার। ভেসে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি বললাম, তাহলে হয়তো এই বাড়ির ব্যাপারেই কথাটা বলেছেন আপনার দাদা। শান্তিদেব আমার দিকে তাকালেন। বাবার উইলের ব্যাপারটা নিয়ে দাদার সঙ্গে আলোচনা করেছিলাম। বাবা পাগল হয়ে গেলে তো উইলের এগেনস্টে স্ট্রং লিগাল অপোজিশন দাঁড় করানো সহজ হবে। শান্তিদেব মাথা দোলালেন। থিয়েটারের নেশা দাদার মাথাটা খেয়েছে। কি বলতে কি বলেন জানেন, আমাদের বংশটাই বাতিগ্রস্ত। হ্যাঁ, কেউ ছিলেন গাছ পাগলা, কেউ ধর্ম পাগল, কেউ সর্বশান্ত হয়ে সমাজসেবী। এদিকে বাবা আর্কিওলজি পাগল, দাদা থিয়েটার পাগল, আর আমি হলাম চাষ পাগল। শান্তিদেব হেসে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছিল। দুলালবাবু আর একবার কফি নিয়ে এলেন। শান্তিদেব বললেন, তুমি এখনো ফার্মে যাওনি? দুলালবাবু বললেন, আগে যাচ্ছিলাম, বৌদি বললেন স্যারদের কফি দিয়ে যেতে। শিগগিরই চলে যাও, দেরি করো না। রমা আমাকে বললেই পারতো। দুলালবাবু চলে গেলেন। কর্নেল বললেন, আপনি গত রাতে ফার্মে ছিলেন? হ্যাঁ, নিজে না থাকলে আর চলে না। আজকাল কাউকে বিশ্বাস করা কঠিন। আজ রাত্রেও তো থাকার কথা ছিল, রমা নিষেধ করলো। আপনারা এসেছেন, দাদা এইমাত্র থিয়েটার ক্লাবে চলে গেল। বড্ড ইরেসপন্সিবল টাইপ। আপনার বাবা এখন কি করছেন? দরজা বন্ধ আছে, দেখে এলাম। বাবার যা কাজ, মিউজিয়ামের জিনিসপত্র নাড়াঘাটা, কিংবা একটা ভাঙাচোরা পুতুল হাতে নিয়ে তাকিয়ে থাকা, আর বিড়বিড় করে প্রলাপ বকা। কমলেশ বাবুকে খুঁজছেন না? মানে খোঁজেননি আজ? খুঁজছিলেন নাকি? আর রমা বলেছে কলকাতায় গেছে। বাবার সঙ্গে এখন দেখা করবেন? কোনো অসুবিধা না হলে। রমা ক্যান ম্যানেজ ইট। কফি খেয়ে নিন, রমাকে বলছি। শান্তিদেব চলে গেলেন। কফি খেতে ইচ্ছে করছিল না। আসলে এ কফি কর্নেলের বাড়ির পার্কোলেটারে তৈরি নির্ভেজাল কফি নয়, বাজার চলতি গুঁড়ো কফি। কিন্তু কর্নেলের কাছে কফি নামটাই যথেষ্ট। তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে বললেন, খাসা। বাইরের দিকে তাকিয়ে বললাম, তার চেয়ে খাসা জিনিস আপনার মাদার নেচার ঝুলিয়ে দিয়েছে আকাশে, একেবারে ঢাকাই পরোটা। ডার্লিং, নদীর শিয়রে চাঁদ প্রকৃতির এক অলৌকিক উপহার। ঢাকায় পরোটা এ নিছক লৌকিক জিনিস, খেতেও আহামরি নয়। কর্নেল কফির জাগ হাতে ব্যালকনিতে গেলেন। আমিও গেলাম। গিয়েই চোখে পড়ল বাগানের গাঢ় ছায়ার ভেতর টর্চের আলো। আলোটা যেন সাবধানী। নিচে কয়েকবার কয়েকটি ছোট্ট আলোর বৃত্ত গড়ে নিভে গেল। বললাম, ওখানে কে কি করছে এখন? কর্নেল কোনো জবাব দিলেন না। শান্তিদেব বাবু নাকি? কর্নেল তবু চুপ করে রইলেন। একটু বিরক্ত হয়ে বললাম, ব্যাপারটা মিস্টিরিয়াস কিন্তু। কি আশ্চর্য, ওই ভুতুরে জঙ্গলে আলো দেখে আপনার কিছু মনে হচ্ছে না? কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, যতদূর জানি ভূতেরা টর্চ ব্যবহার করে না। আহা, আমি তা বলছি না। এবার নিচের বাঁদিকের পার্টিকোর তলা থেকে জোরালো টর্চের আলো দেখা গেল। বাড়ির বাইরে কোনো আলোর ব্যবস্থা নেই। ঘাসে ভরা লনের ওপর জ্যোৎস্নায় এতক্ষণে একটা মূর্তি বেরিয়ে এলো। আলো ফেলতে ফেলতে সেই জঙ্গল বাগানের দিকে দ্রুত হেঁটে যাচ্ছিল। লোকটাকে চিনতে পারলাম, শান্তিদেব। একটা নাটকীয় ঘটনা ঘটতে চলেছে ভেবে বললাম, কর্নেল, আমাদের যাওয়া উচিত। শান্তিদেব বাবু বিপদে পড়তে পারেন। নিশ্চয়ই কোনো আউটসাইডারকে তাড়া করতে গেলেন উনি। কর্নেল ঘরে গেলেন। কফির পাত্র রেখে চুরুট ধরিয়ে চেয়ারে গ্যাঁট হয়ে বসলেন। মুখে নির্বিকার ভাব। ঘরে ঢুকে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর দেখি বৃদ্ধ রহস্যভেদী দাড়িতে হাত বুলোচ্ছেন, চোখ দুটি বন্ধ। এমন অবস্থায় কি আর করা যাবে? হতাশভাবে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর দরজায় রমাকে দেখা গেল। আশ্চর্য ব্যাপার, ভদ্রমহিলা এমন নিঃশব্দে চলাফেরা করতে পারেন।
পুরনো কাঠের সিঁড়িকেও ওর পা চুপ করিয়ে রাখে কি কৌশলে। তারপর ওর পায়ের দিকে চোখ পড়ল। খালি পায়ে হাঁটেন দেখছি, তাই এমন নিঃশব্দে চলাফেরা। রমা আসতে বললেন, বাবা মশাইয়ের অদ্ভুত ব্যাপার, কখন বেরিয়ে বাগানে ঢুকেছিলেন লক্ষ্যই করিনি। টিঙ্কুর বাবা ধরে নিয়ে এলো। আপনি কথা বলবেন বলেছেন, আসুন, একটু স্বাভাবিক মনে হচ্ছে এখন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমার কি পরিচয় দিয়েছেন ওকে? রমা একটু আড়ষ্ট হেসে বললেন, আমি বললাম আর্কিওলজিস্ট, কাগজে আপনার আবিষ্কারের খবর পড়ে আলাপ করতে এসেছেন। শুনে বাবামশাই বললেন আর্কিওলজি ব্যাপারটাই গোড়ার দিকে মিলিটারি অফিসারদের একচেটিয়া ছিল। ওরাই নাকি সাইট এক্সক্যাভেশন আর ফিল্ড রিসার্চ করতেন। ওকে নিয়ে এসো। সিঁড়িতে নামতে নামতে বললাম, বাগানে উনি কি করতে গিয়েছিলেন? হঠাৎ নাকি ওর ভয় হয়েছিল যে পারুর মতো কমলেশও নাকি সুইসাইড করেছে, তাই তাকে দেখতে পাচ্ছেন না। আমরা নাকি বানিয়ে বলছি যে কলকাতা গেছে। টিঙ্কুর বাবা জোর করে নিয়ে এলো বাগান থেকে। আসছিলেনই না, তখন আপনার আসার কথা বলেছেন। অমনি উনি ইন্টারেস্টেড হয়ে উঠেছেন। নিচের ঘরে নেমে কর্নেল হঠাৎ বললেন, তোমার ভাসুর মশাইয়ের হাতে সব সময় ছড়ি থাকে কেন জানো? রমা যেন একটু চমকে উঠলেন। জানি না, তবে প্রায় মাসখানেক থেকে দেখছি ছড়িটা খাওয়ার টেবিলেও সঙ্গে থাকে। হল ঘরে গিয়ে রমা অন্যমনস্কভাবে বললেন, এবারের যে অবস্থা, প্রায় সাপ বেরোয়। নন্দ একটা কেউটে মেরেছিল বর্ষার সময়। হয়তো সাপের ভয়েই উনি ছড়ি হাতের কাছে রাখেন। মানুষটা একটু ভীতুও। হল ঘরের ভেতরে একটা দরজা দিয়ে রমা আমাদের যেখানে নিয়ে এলেন সেখানে দোতলায় ওঠার সিঁড়ি, পাশে সংকীর্ণ করিডোর। ডান দিকের দরজায় পর্দা ঝুলছে, ভেতরে উজ্জ্বল আলো। রমা পর্দা ফাঁক করে বললেন, বাবা মশাই, কর্নেল সাহেব এসেছেন। রুগ্ন এবং ফ্যাঁসে গলায় সাড়া এলো, স্বাগতম, সুস্বাগতম। কর্নেল আগে ঢুকলেন, তার পিছনে আমি। ঘরটা বিশাল। প্রথমেই চোখে পড়ল এলোমেলো পাথর, আবর্জনার ডাঁই। দেয়াল ঘেঁষে দাঁড় করানো সারিবন্দি আলমারিতে জরাজীর্ণ বই ঠাসা। আলমারিগুলোর মাথায় পাথর আর পোড়ামাটির ভাঙাচোরা অসংখ্য মূর্তি, বিবর্ণ তৈজসপত্র। এক কোনায় প্রকাণ্ড একটা সেকেলে খাট। খাটের পাশে একটা টেবিলের ওপর হাতখানেক উঁচুতে আলাদা একটা জ্বলন্ত শেড ল্যাম্প ঝুলছে। টেবিল জুড়ে ভাঙাচোরা খেলনাপাতির মতো জিনিস, চশমার খাপ, একগাদা কলম, হোমিওপ্যাথির বাক্সর মতো একটা বাক্স পর্যন্ত। খাটে পা ঝুলিয়ে বসে আছেন অবিকল সোমদেববাবুর বৃদ্ধ এক প্রতিমূর্তি। সন্ন্যাসীদের মতো লম্বা চুল, পেল্লাই গোঁফ, সবই সাদা। খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে আছে মুখে। এক হাতে একটা আতস কাঁচ, অন্য হাতে একটা কালচে চাকতি। মনে মনে ভাবলাম, এ যে দেখছি কর্নেলেরই দোসর। কর্নেল করজোরে নমস্কার করে কাছে গেলে জয়দেববাবু উঠে দাঁড়িয়ে ওর দুটো হাত চেপে ধরলেন। কর্নেলের মতোই মাথায় উঁচু, কিন্তু শীর্ণ আর একটু কুঁজো। বললেন, আমাদের মিউজিয়ামে বিশ্বের বড় বড় পণ্ডিতের পায়ের ধুলো পড়েছে। রন্তু, আমার মধ্যম পুত্র, আমেরিকায় থাকে। তার কাছে খোঁজ পেয়ে সব চলে আসেন। এই তো এক জার্মান সাহেব। মাথার চুল আঁকড়ে ধরে নামটা স্মরণের চেষ্টা করলেন। কর্নেল বললেন, গ্যান্সলার। হ্যাঁ হ্যাঁ, গ্যান্সলার চেনেন আপনি? রমা বললেন, বাবা মশাই, এদের বসতে বলুন। জয়দেব বললেন, আপনি কি যেন? কর্নেল বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, আর এর নাম জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। হাসলেন জয়দেব। দাঁতগুলো বাঁধানো মনে হলো। আমরা টেবিলের পাশে রাখা দুটো গদিয়াটা চেয়ারে বসলে ফের বললেন, ওরা সব বিরক্ত হয়। আমি বলি, মধু থাকলে তো মৌমাছি আসবেই। পাল সাম্রাজ্যের স্মৃতিপিণ্ড সচক্ষে দর্শন করুন। বাট আই হ্যাভ ডিসকভার্ড মোর দ্যান দ্যাট।
বলে লম্বা হাত ছড়িয়ে পাথুরে আবর্জনার দিকটা দেখালেন জয়দেব। কর্নেল বললেন, খরচটিলিপির শিল। ইয়েস, আরো দেখাচ্ছি। জয়দেব এগিয়ে আলমারির পাশে রাখা একটা কালো কলসি নিয়ে এলেন। পালপুকুর খোঁড়ার সময় এটা পাওয়া গেছে। এই দেখুন, খরচটি লিপিতে লেখা আছে। বলে চোখে চশমা পড়লেন। আমি পাটুদ্ধার করেছি, ব্যাপয় কোষা, তার মানে সেচের পাত্র। কোটা মুছে গিয়েছে, এটা তো বোঝাই যায়। চলতি কথায় কোষাকুষি বলি আমরা। আমি না বলে পারলাম না, সেকালের লোকে কি জলের গ্লাসেও জলের গ্লাস লিখতো? অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান আর্ট। কর্নেল কি যেন ভাবছিলেন। আমি বললাম, এটা কত বছরের পুরনো? জয়দেব বললেন, তা প্রায় 2000 বছর তো হবেই। খরচটি লিপির যুগ, মাইন্ড দ্যাট। পুকুরের তলায় পাওয়া গেছে? হ্যাঁ। জয়দেব সস্নেহে পাত্রটার গায়ে হাত বোলাতে লাগলেন। এটা মাটির তৈরি? হ্যাঁ। 2000 বছরের মাটির কলসি পুকুরের তলায় এমন আস্ত থেকে গেছে? জয়দেবের চোখ দুটো জ্বলে উঠেছিল। দ্রুত কর্নেল বললেন, এটা সাংবাদিক সম্মেলন নয় জয়ন্ত, তাছাড়া আর্কিওলজির ছাত্রও তুমি ছিলে না। ওই লিপি প্রমাণ দিচ্ছে। এনিওয়ে জয়দেব বাবু, আপনি এর আগে নিশ্চয়ই সাংবাদিকদের পাল্লায় পড়েছেন। জয়দেব খিকখিক করে হাসলেন। পড়েছি। আই নো দেম ওয়েল। ইয়েস, আস্ক মি কোয়েশ্চেন্স। আপনার মিউজিয়াম থেকে খরচলিপির একটা ব্রোঞ্জ সিল হারিয়েছে শুনলাম। জয়দেব কলসিটা টেবিলে সাবধানে রেখে চোখ থেকে চশমা খুললেন। হঠাৎ তাকে অত্যন্ত দুঃখিত মানুষ মনে হলো। ফিসফিস করে বললেন, নন্দ চোর। তেমনি ফিসফিস করে উচ্চারণ করলেন কথাটা। 1 নম্বরের চোর। নন্দ কি এবারের সার্ভ্যান্ট? পারু, আমার মেয়ে পারু সব জানে। ওকে ডাকি। জয়দেব ব্যস্তভাবে খাট থেকে উঠে দাঁড়ালেন। কর্নেল বললেন, আপনি বসুন, আমি আপনার মেয়ের কাছে জেনে নেব ক্ষণ। জয়দেব বসলেন। হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, তাকে আর পাচ্ছেন কোথায়? সি ইজ ডেড। তাই বুঝি? ডেড, বাট সি স্পিক্স টু মি। এই তো গত রাতে। না, আপনি কর্নেল? হ্যাঁ। জয়দেবের মুখে সামান্য পাগলামির লক্ষণ ফুটে উঠল। বিড়বিড় করে বললেন, চিলটাতে লেখা ছিল ইয়েন্ন দাদাভ, প্রাকৃত ভাষা। সংস্কৃত করলে কথাটা হবে যেন দাদাভ। বাকি লেটারগুলো পড়তে বাকি ছিল। পাল রাজারা বৌদ্ধ, বৌদ্ধরাই খরচটি লিপি ব্যবহার করত। আর্লি প্রাকৃত ওয়াজ পালি। জয়দেব বাবু, নন্দ শিল চুরি করবে কেন? ওটা নিয়ে কি করবে সে? জয়দেব বাবু একটু চুপ করে থাকার পর স্বাভাবিক হলেন। ফিসফিস করে বললেন, সাহেবকে বেঁচেছে। সাহেব কি যেন নাম? গ্যান্সলার। গ্যান্সলার বলেছিলেন মিউনিক মিউজিয়ামে পাকিস্তান থেকে একটা খরচটি শিল কিনেছে 40,000 ডয়েসমার্কে। স্মাগলিং র্যাকেটের থ্রু দিয়ে কিনেছে। নন্দ আজ কোথায় আছে জানেন? বৌমা তো বলল গত রাতে পালিয়ে গিয়েছে। সমুকে দিয়ে থানায় খবর দিয়েছে। আপনি ঘুম থেকে কখন ওঠেন? তা 7:30 হবে। আগে 6টায় উঠতাম। ইদানিং কেন জানি ঘুম ভাঙে না। আজ সকালে বেরিয়েছিলেন? বেরিয়েছিলাম কিনা জিজ্ঞেস করছেন? না,
আর আমার বেরোনোর জো নেই, সবই চুরি হয়ে যাবে নইলে। আর আমি কাউকে বিশ্বাস করি না, বৌমাকেও না। এই যে আপনারা বসে আছেন, আমি কিন্তু নজর রেখেছি। জয়দেব ফিক ফিক করে হাসতে লাগলেন। সারাটা দিন কি করলেন ঘরে বসে? একটা বাঁধানো মস্ত খাতা দেখিয়ে জয়দেব বললেন, মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসের তালিকা করছি। আইটেম নাম্বার, ডেসক্রিপশন, আনুমানিক পিরিয়ড, প্লেস অফ ডিসকভারি অ্যান্ড রিমার্কস। 437 pieces of archaeological objects, -1 এই ব্রোঞ্জ শিলটা। আপনার এই মিউজিয়ামের উত্তরাধিকারী কাকে ঠিক করেছেন? কমলেশ, a brilliant boy, আমার হাতে গড়া ছাত্র। আপনি জানেন আমি সারা জীবন শিক্ষকতা করেছি। শুনেছি আপনি স্কুলের হেডমাস্টার ছিলেন। কমলেশ বাবু আপনার জামাই, তাও শুনলাম। জয়দেব বাবু ফিস ফিস করে বললেন, আমার মেয়ে জামাইয়ের নামেই মিউজিয়াম শুদ্ধ গোটা বাড়িটা উইল করে রেখেছি। আপনার মেয়ে তো বেঁচে নেই। কিন্তু আত্মা অমর, she speaks to me. জয়দেব বাবু পাঞ্জাবির একটা আস্তিনের ভেতর বাঁ হাত ঢুকিয়ে বাহু চুলকোতে লাগলেন। কর্নেল বললেন, আপনি কি কোনো ডাক্তারকে দিয়ে নিয়মিত চিকিৎসা করান? জয়দেব বিকৃত সুরে বললেন, ওই যে নাডু ডাক্তার আছে, ইঞ্জেকশন দেয় মাসে একটা করে, চুলকাচ্ছে। অসুখটা কি? পালঘর মাউন্ট এক্সকাভেশন আমি নিজের খরচায় করিয়েছি। জানেন কি কি করেছি শুনুন। জয়দেব বাঁধানো খাতাটার দিকে হাত বাড়ালেন। কর্নেল ফের বললেন, আপনার অসুখটা কি? এক্সকাভেশন সাইটে সুপারভাইজ করছিলাম, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এনি শর্টস অফ নার্ভাস ব্রেকডাউন? আই অ্যাম দ্য ম্যান অফ স্ট্রং নার্ভ। 75 পেরিয়ে 76-এ পড়েছি, এখনো দৌড়তে পারি। ডাক্তারবাবু কি স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছেন? ড্রয়ার থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দিলেন জয়দেব। নাড়ু গোপাল মিত্তিরের চিত্তির, স্কুলে আমার সহপাঠী ছিল, অঙ্কে আর সায়েন্সে গোল্লা পেত, কি করেই যেন ডাক্তার হয়ে গেল। প্রেসক্রিপশন দেখে কর্নেল বললেন, হ্যাঁ স্টেরয়েড, কিন্তু স্টেরয়েড বিপজ্জনক। জয়দেব হাসলেন। আর নি না ইঞ্জেকশন, নাড়ু এলেই দরজা আটকে দি। আপনার বৌমা ট্যাবলেট খাওয়ান রাত্রে? হ্যাঁ, ট্যাবলেটটা ভালো, ইনসমনিয়া সেরে গিয়েছে। ওটা খাবেন, কিন্তু ইঞ্জেকশন আর নেবেন না বলে কর্নেল উঠে দাঁড়ালেন। জয়দেব বললেন, চলে যাচ্ছেন? দেখার মতো জিনিস দেখে যান। আমি আছি, সকালে দেখব ক্ষণ। জয়দেব আমার উদ্দেশ্যে বললেন, কাগজের লোক আপনি? বললাম, আগে হ্যাঁ। আপনি কোন কাগজের? দৈনিক সত্যসেবক পত্রিকা। কি আশ্চর্য, এতক্ষণ বলবেন তো। আপনাদের কাগজই তো প্রথম আমার আবিষ্কারকে অনার দিয়েছিল। কাটিং দেখাচ্ছি। রমা সম্ভবত বাইরে দাঁড়িয়েছিলেন। ঘরে ঢুকে বললেন, সকালে দেখাবেন, ওরা টায়ার্ড কি না, কলকাতা থেকে একটু আগেই এসেছেন। জয়দেব কর্নেলের দুহাত জড়িয়ে ধরে বললেন, আমার সৌভাগ্য মেজর। কর্নেল বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। সরি, কর্নেল সাহেবকে ঠিক মতো যত্ন আত্তি করো বৌমা। রাত বিরেতে দরকার হলে পারু আছে, ডাকলেই সাড়া পাবেন। আত্মা অমর। হল ঘরে গিয়ে রমা বললেন,
আজ সকাল থেকেই বাবামশাই একেবারে নর্মাল। অন্যদিন কি অবস্থা যে করেন সামলানো যায় না একদম। কর্নেল বললেন, অদ্ভুত ডাক্তার তো, এই বয়সে ওকে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েছেন? কতগুলো দিয়েছেন এ পর্যন্ত? 3টে। ইঞ্জেকশনের অ্যাম্পিউলগুলো দেখেছিলে তুমি? না তো, ডাক্তারবাবু নিয়ে আসেন। অ্যাম্পিউল তো ফেলে দেবার কথা। রমা অবাক হয়ে তাকালো। আমি লক্ষ্য করিনি, হয়তো জানলার বাইরে ছুঁড়ে ফেলেছেন। কর্নেল বললেন, ডাক্তারবাবু শেষ ইঞ্জেকশন কবে দিয়েছেন? মহালয়ার দিন সন্ধেবেলা। আগেও কি সন্ধ্যায় আসতেন ইঞ্জেকশন দিতে? হ্যাঁ, সারাদিন নাকি রোগীর ভিড়, তাই সন্ধ্যায় কল অ্যাটেন্ড করেন। ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না। আপনাদের খাবার ওপরে পাঠাবো, বরং অ্যাটাচ বাত আছে, বেসিনও আছে। ঠিক আছে বলে কর্নেল পা বাড়ালেন। আমরা একটু বেরোচ্ছি এখন, 9:30টার মধ্যেই ফিরবো। কোদালিয়া আমার চেনা জায়গা। আর শোনো, হল ঘরের দরজাটা বন্ধ করে দাও। কর্নেল পোর্টিকো থেকে বেরিয়ে বাড়ির বাইরের পূর্ব দিক ঘুরে ফটকের দিকে হাঁটছিলেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলাম না, ওই পাগল বুড়োর এক দোসর। জিজ্ঞেস করলে কি জবাব পাবো সেটা অনিশ্চিত। ঘরগুলোর মেঝে উঁচু। যেতে যেতে একটা জানলার ফাঁক দিয়ে দেখলাম শান্তিদেব মেয়েকে নিয়ে পড়াতে বসেছেন। হঠাৎ মনে হলো, এতটুকু মেয়ের এই বাড়িতে দিন কাটে কি করে? একা স্কিপিং করে? এই নির্জন ক্ষুধিত পাষাণ আর মাত্র 4 জন প্রাপ্তবয়স্ক লোক এখন। নন্দ বেঘরে মারা পড়েছে, কমলেশবাবু পুলিশ হাজতে। জামিন পেলেও কি আর এ বাড়িতে আসবেন ভদ্রলোক? কোন মুখে আসবেন? একটা সাইকেল রিক্সা ডাকলেন কর্নেল। বললেন, থানা। রিক্সায় উঠে বললাম, পুলিশের কাছে রাত্রিবেলায় যাওয়া কি ঠিক হচ্ছে? পুলিশ! কর্নেল এত জোরে অট্টহাসি হাসলেন যে রিক্সাওয়ালা মুখ ঘোরালো। বললাম, এতে হাসির কি আছে? রাতে পুলিশের মুড বদলে যায় শুনেছি। শিকারী বাঘের মতো হিংস্র হয়ে ওঠে, তাতে আবার মফস্বলের পুলিশ। কর্নেল চুপ করে থাকলেন। ঘিঞ্জি বাজার এলাকা ছাড়িয়ে একটা চওড়া রাস্তায় রিক্সার গতি বাড়ল। রীতিমতো টাউনশিপ। কিছু দূর চলার পর একটা পাঁচিল ঘেরা এলাকায় গেটের কাছে রিক্সা থামল। গেটের মাথায় বোগনভেলিয়ার ঝাঁপি, চৌকো সাদা কাঁচের বোর্ডে নিয়ন আলোয় লেখা আছে কোদালিয়া পিএস। গেটে সেন্ট্রি বেয়নেট হাতে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দোতলা বাড়ি। করিডোরে সাদা পোশাকের এক পুলিশকে কর্নেল বললেন, আইসি সাহেব আছেন? সে নিঃশব্দে সিঁড়ির দিকে আঙুল দেখালো। দোতলায় উঠে আরেকজনকে জিজ্ঞেস করলে সে ঘরটা দেখিয়ে দিল। কর্নেল পর্দা তুলে বললেন, আসতে পারি? হ্যালো ওল্ড বস, ওয়েলকাম, ওয়েটিং ফর ইউ। আর 10 মিনিট দেখে চলে যেতাম। সার্কেল ইন্সপেক্টর দীপক মুখার্জির সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন কর্নেল। আমার বয়সী লোক, স্মার্টনেস ঝকমক করছে চেহারায়। আমরা বসলে বোতাম টিপে একজনকে ডাকলেন। বললেন, ডিটেকটিভ ইন্সপেক্টর সাহেবকে বলো কর্নেল সাহেব এসেছেন। ওসি সাহেব আছেন না বেরিয়েছেন? একটু আগে বেরোলেন স্যার। ওকে। সে চলে গেলে মুখার্জি বললেন, আপনার ট্র্যাঙ্ক কল পেয়ে আমি সত্যি বলতে কি খুব অস্বস্তি বোধ করছিলাম। দিব্যেশকে ডেকে বললাম আপনি ওকে থাকতে বলেছেন। দিব্যেশ তো শুনে নার্ভাস হয়ে পড়ল। বিলিভ মি, আপনি এসেছিলেন মার্চের শেষাশেষি। তখন অবশ্য তো একটু পরে দিব্যেশই আমাকে মনে করিয়ে দিল রায় ভবনের মার্ডার কেসের কথা। আর ইউ ইন্টারেস্টেড? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আমরা রায় ভবনের গেস্ট হয়ে এসেছি, এখন সেখান থেকেই আসছি। সো দ্যাটস দ্যাট। কফির ব্যবস্থা করি আগে, আমার কোয়ার্টার পাশেই। থাক থাক, বেশিক্ষণ বসবো না। একজন টাক মাথা গোলগাল ভদ্রলোক, দেখতে একেবারে সাদাসিধে এবং অমায়িক, ঘরে ঢুকে হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে করমর্দন করলেন। তারপর অন্য পাশে একটা চেয়ারে বসে বললেন, মশা মারতে কামান দাগার আয়োজন করলো কেডা? দিবেশ, তুমি আমাকে এক কামান বলছো? ডিটেকটিভ ইন্সপেক্টর হাসলেন।
হ, তা কি কমু? মুখার্জি বললেন, হঠাৎ আজ দুপুর থেকে দিব্যেশ মাতৃভাষায় কথা বলতে শুরু করেছে। আমি জানি এটা ওর নার্ভাসনেস। গোয়েন্দা ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে বললেন, দৈনিক সত্যসেবক খাইছে রে। কর্নেল বললেন, বেশিক্ষণ বসবো না, আসামি কি বলছে? গোয়েন্দা অফিসার হাই তুলে বললেন, বিকেল 4টায় নার্ভ ব্রেক করলো অ্যান্ড হি কনফেসড। বলল নন্দকে মার্ডার করে গাছে ঝুলিয়েছে। হ, কেন? নন্দ রায়বাবুর মিউজিয়ামের দামি একটা সিল চুরি করে নাকি এক সাহেবকে বেচেছিল। সেই জন্যই নাকি রায়বাবু মানে ওনার শ্বশুর মশাই পাগল হয়ে গেছেন। শ্বশুর প্রেমিক জামাই নন্দকে নদীর ঘাটে বেড়াতে ডেকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরেছে, তারপর বডি এনে গাছে ঝুলিয়েছে, সিরিঞ্জ নদীতে ফেলে দিয়েছে। কিভাবে ঝোলালো গাছে? দিব্যেশবাবু পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দিলেন কর্নেলকে। আসামির নিজের হাতে আঁকা পিকচার। শুনুন, আমি বুঝিয়ে দিচ্ছি যেভাবে আসামি বুঝিয়েছে আমাকে। কর্নেল কাগজটা খুললে ঝুঁকে গেলাম দেখার জন্য। দিব্যেশবাবু বললেন, বডি এনে পয়েন্ট ইতে ফেলে রাখে, গলায় শক্ত নাইলনের দড়ির ফাঁস আটকে দেয়। আম গাছটা ডি পয়েন্ট, পয়েন্ট বির উপর দিয়ে দড়ির অন্য প্রান্ত ছুঁড়ে দেয়। এবার পয়েন্ট এ একটা অশোক গাছ, দড়িটা ধরে টাইম দিল আর বডি উঠে পয়েন্ট বি থেকে ঝুলতে লাগলো। দড়ির ডগাটা বাঁধলো পয়েন্ট এতে। এবার আম গাছে উঠে পয়েন্ট বিতে দড়ির উপর 2 পা চাপ দিয়ে ব্লেড দিয়ে পয়েন্ট সিতে দড়িটা কাটলো। তারপর কাজটা সোজা, পয়েন্ট বিতে কাটা দড়ির ডগা ফাঁস দিয়ে আটকালো। বডি একটু নেমে এলো বটে, কিন্তু টাইট হয়ে গেল ফাঁস। গাছ থেকে নেমে পয়েন্ট এ থেকে দড়ির কাটা অংশ খুলে নদীতে ফেলে দিয়ে এলো। সো ইজি বাট টেরিবলি ইন্টেলিজেন্ট স্যার। মুখার্জি বললেন, হরিফাইং জিওমেট্রিক্যাল প্যাটার্ন, একটা ত্রিভুজ। লোকটা তো স্কুল টিচার, কি পড়াতো? অঙ্ক আর জ্যামিতি। আই সি। কর্নেল বললেন, দড়িটা পেল কোথায়? গোয়েন্দা ইন্সপেক্টর বললেন, বাড়ির একটা ঘরে ছিল। ওই ঘরে সোমবাবুর থিয়েটারের স্টেজ সিনারি থাকে, বাঁশ তক্তা দড়িও থাকে। মুখার্জি চেয়ারে হেলান দিয়ে বললেন, এদিকে প্রেসার আসছে হেভি। মানিক চ্যাটার্জি, ইউ নো এসডিপিও ইজ অলসো ইন্টারেস্টেড। ওসিকে ফোন করেছিলেন, উনি এসে আমাকে বললেন, দেখুন তো কি করি। আইপিসি 302 কেস, থানা থেকে জামিনের প্রশ্নই ওঠে না। কাল কোর্টে প্রডিউস করে তারপর। এনিওয়ে কর্নেল বলুন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কর্নেল ছবিটা দেখছিলেন, ফেরত দিয়ে বললেন, আপনাদের আসামির সঙ্গে 2-1টা কথা বলতে চাই, সম্ভব হবে? দিব্যেশবাবু উঠে দাঁড়ালেন। একটা অসুবিধা, অন্য আসামিদের সঙ্গে রাখা হয়েছে ওকে, ফর হিজ সেফটি। কনফেস করা আসামিদের নিয়ে আমাদের দুর্ভাবনা থাকে। মুখার্জি বললেন, হ্যান্ডকাপ দিয়ে এ ঘরে নিয়ে আসুন বরং। দেখছি বলে গোয়েন্দা ইন্সপেক্টর বেরিয়ে গেলেন। মুখার্জি হাসলেন, কর্নেল সাহেব এখন হাতের কার্ড শো করবেন না, আই নো দ্যাট ওয়েল। একেবারে অকুস্থলে এসে উঠলেন। আমার ধারণা ইতিমধ্যে অনেকটা এগিয়েছেনও। আপনার থিওরির সঙ্গে মিলছে? কর্নেল বললেন, না। এই গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে। বলুন তো, এই গল্পে খুনি কে? গল্পটি আপনাদের ভালো লাগলে আমাদের লিখে জানান। গল্পটির পরবর্তী অংশ প্রকাশিত হবে আগামী শনিবার। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর শুনতে থাকুন গল্প বাবুর আসর। নমস্কার।